ওকে, গুড ইভিনিং সবাইকে। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আজকে আমাদের ক্লাস হচ্ছে 7th ক্লাস, 3rd মান্থের 18 তারিখ। আমরা পড়ছিলাম হচ্ছে ইংলিশ রিডিং স্কিলস পার্ট বি এর যে মডেল আছে সেগুলো আমরা প্র্যাকটিসের জন্য দিয়েছি। রিড দ্য প্যাসেজ অফ দ্য শিট অ্যান্ড রাইট দ্য আনসার্স টু দ্য কোশ্চেন্স, দেন সাবমিট ইউর আনসার স্ক্রিপ্ট। আচ্ছা, তো এখানে একটা আমি কি কয়েকটা আনসার করে দিয়েছিলাম, তাই না? একটা বা দুইটা মানে বলছিলাম যে এভাবে এভাবে হবে, বাকিটা তোমাদের আমি একটু লিখতে বলেছিলাম। সেগুলো হচ্ছে তোমাদের 2021 এবং 22-এর কোশ্চেন। তার ভিতরে কোনটার কোশ্চেন আমি দিয়েছিলাম, 21-এর না 22-এরটা? তোরা কি এই কাজটা স্যার করেছো? 21-এরটা। 21-এরটা জি স্যার। এই কাজটা সবাই করেছো? জি স্যার। একটু জি স্যার। ওকে, তো করেছো বেশ, আর কয়েকজন দুইটার করেছো। মতো বাকি আছে। অধিকাংশই তোমরা লিখতে করনি। পারেন। করেছো কয়েকজন, কিন্তু অধিকাংশই করনি। এভাবে আসলে কি বলবো। হুম আচ্ছা, তার বলছে রিড দ্য কোশ্চেন অফ অল পার্টস। আচ্ছা, এইখানে তোমাদের আজকে একটা টেস্ট নেওয়ার কথা ছিল, কিন্তু আমি বলেছিলাম যে যেদিন পড়া আছে সেই দিন নিব না। তো টেস্টটা আমি আগামীকালকে নিব, ঠিক আছে? আগামীকাল ঠিক 7টার সময় আমি তোমাদের প্রশ্নটা শেয়ার করে দিব, মানে 7টা বাজার 5-10 মিনিট আগে তোমরা প্রশ্নে উল্লিখিত সময়ের মধ্যেই পরীক্ষাটা দিয়ে নিবে। আর অন ইজ ব্লাইন্ডনেসের ব্রিফ এবং শর্ট কোশ্চেনগুলো পড়ানো শেষ হয়েছে, পড়া শেষ হয়েছে সবার? জি স্যার। তাহলে এখন আমি দিয়ে দিব হচ্ছে, তাহলে সনেট 18 দেওয়া হয়েছিল, তাই না? অন ইজ ব্লাইন্ডনেস দেওয়া হলো। এবার দিচ্ছি হচ্ছে হাউ ডু আই লাভ দি, ঠিক আছে? হাউ ডু আই লাভ দি, যে 5টা কবিতার এই শর্ট এবং ব্রিফ, মোটামুটি মানে যে 5টা কবিতা আমরা পড়ে ফেলেছি সেগুলো পড়া হয়ে যাওয়ার পর কিন্তু আমি একটা টেস্ট নিব। হুম যে শর্ট এবং ব্রিফের ভিতরে, তারপরে আবার যখন আরেক চক্র আমরা যখন ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির ভিতরে প্রবেশ করব, তখন আমরা আমাদের ব্রড কোর্সে নিয়ে পড়াশোনা শুরু করে দিব। তো এটা আমি আরও 7 দিন সময় দিলাম। সেটা যদি হয় তাহলে তোমাদের সময় হচ্ছে 25 তারিখ পর্যন্ত আমি সময়টা দিলাম, তোমরা এর ভিতরে পড়ে নিও। ওকে, তাহলে এটা গেল। আচ্ছা, তাহলে আমরা আমাদের কাজে চলে যাই। প্রথমত আমরা দেখব হচ্ছে রিড দ্য প্যাসেজেস অফ মডেল নাম্বার 4 and 5 অফ পার্ট বি অফ ইংলিশ রিডিং স্কিলস গ্যামা বাড়ির বই থেকে। যদি কারো কোনো প্রবলেম থাকে কোনো কিছু বুঝতে, তোমরা আমাকে এখন বলবা যে এই দুটো প্যাসেজ বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা। আচ্ছা, 4 এবং 5 আমার দিয়েছি। 21 সালের যে মডেল কোশ্চেনটা আচ্ছা, ছিল ওটা আসতেছি, 21-এর হ্যাঁ। এই। ওটা আসবো, এখানে আগে আমরা একটু কাজটা সেরে দিই, তারপর ওখানে আসতেছি, ঠিক আছে? হুম ওকে স্যার। আচ্ছা, তাহলে প্রথমে মডেল নাম্বার 4, এটা থেকে আমরা দেখি যদি কারো কোনো প্রবলেম থাকে, ওয়ার্ড বা সেন্টেন্স রিলেটেড এরকম কোনো প্রবলেম আছে কিনা বুঝতে। জি স্যার। প্যাসেজটা কি পড়ে বোঝা গেছে? স্যার। জি স্যার। আচ্ছা, স্যার ওয়াইন্ড আপ মানে কি? এটা কি ফ্রেজ? হ্যাঁ, কোন জায়গায় বলো তো সেন্টেন্সটা? সেন্টেন্স হচ্ছে 4 নাম্বার প্যাসেজের দ্বিতীয় নাম্বার প্যারায়। এই তো, এইটা না? হুম উইন্ড আপ, ঠিক আছে। তো উইন্ড আপ মানে কি? মানে একা একই থাকা, ঠিক আছে, তো এরকম আর কি, বিষয়টাকে ঘুরে বেড়ানো এই অর্থে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? স্যার বুঝতে পারছি।
আচ্ছা, তাহলে কি কারো কোনো সমস্যা নাই 4 নম্বর মডেলে? সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, তো কোশ্চেন আনসারগুলো তোমরা একটু পড়ছিলা? জি স্যার আনসারগুলো রিডিং দিচ্ছিলা তাই না? মানে বোঝা গেছে তো নাকি আনসার নিয়ে বা এটা নিয়ে কোনো প্রবলেম আছে যে স্যার আমি এই জিনিসটা বুঝি নাই বা এরকম হয়েছে বা সেরকম হয়েছে, এরকম কোনো ব্যাপার আছে যে আমি এরকমটা ভাবছিলাম এরকমটা করা যায় কিনা? হ্যাঁ, মানে এখানে আনসার তো দেওয়া আছে কিন্তু নিজের নিজের বোধে কিন্তু আনসারগুলোকে একটু মনে মনে তৈরি করতে হবে বা নিজের দরকার হলে খাতায় লিখতে হবে, এরকম একটা ব্যাপার কিন্তু। ঠিক আছে? শুধু মানে প্যাসেজ পড়লে কাজ হবে না, কারণ প্যাসেজ পড়ে বোঝা যাবে সেটা ঠিক আছে, এবং সব প্যাসেজের হয়তো তোমরা 70-80% বুঝতে পারবা, সেটা নিয়েও সমস্যা না। সমস্যাটা হচ্ছে আনসারটা আমরা লিখতে পারছি কিনা। হুম। আচ্ছা, তাহলে কোশ্চেনগুলোর ভিতরে কারো সমস্যা নাই কোনো? এখন এই জায়গাতে আমি তোমাদের একটা কোশ্চেন আনসার আমি লিখতে দিব। এখনই লিখবা, লিখে ছবি তুলে নিজ নিজ ইনবক্সে দিবা, আমি এখানে 2-3 জনেরটা পড়ে একটু কমেন্ট করার চেষ্টা করব, ঠিক আছে? কারণ এখন তো এই মুহূর্তে সবগুলোর পড়ে হয়তো কমেন্ট করা যাবে না। তো জাস্ট আমি এখন তোমাদের এই প্যাসেজ থেকে একটা কোশ্চেন দিব, তোমরা দয়া করে আনসারটা দেখবা না, ঠিক আছে? আনসার না দেখে একটু নিজের মতো করে একটু লিখবা। কি আমি বুঝতে পারছি বিষয়টা? সবার কি খাতা কলম রেডি? জি স্যার আচ্ছা, তাহলে আচ্ছা, আমি একটা কোশ্চেন এখন লিখছি, তোমরা সবাই দেখো। এইটা তোমরা লিখবা। তাহলে এই উত্তরটা তোমরা এখন লেখা শুরু করো, ঠিক আছে? আচ্ছা, আমি এগুলো একটু কেটে দিই। অস, ওরে বাবা, আমি একটু বড় করে দিলাম। সবার কাছে কি বই আছে না? হ্যাঁ স্যার আছে। আচ্ছা, তাহলে এই উত্তরটা লেখার জন্য আমি তোমাদেরকে 4 × 2 = 8, 6 মিনিট টাইম দিচ্ছি। 6 থেকে 8 মিনিট টাইম, মানে একটু গুছিয়ে লিখবা, ঠিক আছে? তো একটু লিখতে হবে এক্সপ্লেইন দ্য 3 টাইপস অফ লনলিনেস মেনশন ইন দ্য প্যাসেজ। সো এখন বাজে হচ্ছে 7টা 13, যেহেতু 4 মার্ক, হয়তো 3-4-12 মিনিট তোমরা সময় পাও, তো আমি অত সময় দিচ্ছি না তোমাদেরকে, আমি 7 থেকে 8 মিনিট টাইম দিচ্ছি, বা যদি লাগে 2-1 মিনিট এদিকে ওদিক হতে পারে। তাহলে এর ভিতরে তোমরা এই কোশ্চেনের আনসারটা করো, এক্সপ্লেইন দ্য 3 টাইপস অফ লনলিনেস মেনশন ইন দ্য প্যাসেজ। এখন তোমরা 3 টাইপের লনলিনেসই লিখবা, হ্যাঁ, এক্সপ্লেইন করবা। এখন যেন এত বেশি এক্সপ্লেইন করো না যে পুরো প্যাসেজটাই তুলে দিচ্ছ, হ্যাঁ? তোমরা ওটার সংজ্ঞা দিবা আর একটা করে এক্সাম্পল দিবা, দিয়ে ওটাকে লিখবা। হ্যাঁ, শুরু করো তোমরা তোমাদের বই খাতা ম্যানেজ করো করে। 7টা 14 বাজে, আচ্ছা 15 থেকে টাইম ধরলাম, 7টা 15 থেকে 8 মিনিট, 7টা 23 বা 7টা 25। আচ্ছা, তোমরা এর ভিতরে আমাকে জমা দিবা। হ্যাঁ, সবাই লেখো, আমি সবার কাছ থেকে চাই। এখানে যে 30 জন আছো প্রত্যেকের খাতা আমি মোবাইলে দেখছি যে তোমরা পাঠাবা কিনা বা পাঠাচ্ছ কিনা, এটা আমি কিন্তু চেক করব, ঠিক আছে? হুম, তো আমি এটা মিউট করে রাখলাম। তো সবাই আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার জি স্যার আচ্ছা, তো জি স্যার। প্রথমে জমা দিয়েছিল হচ্ছে সুমাইয়া রহমান, আমি তারটা একটু দেখেছি। তো আমি তারটা নিয়ে একটু কমেন্ট করি, তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা।
লেখা কি বোঝা যাচ্ছে? একটু ঝাপসা মনে হচ্ছে, তাই না? আমি এটা না নিয়ে তার আগেরটা নিই, এটা নিই, একটু ঝাপসা হয়ে গেছে। আচ্ছা, সবাই একটু খেয়াল করো, যার যা লেখা হয়েছে এখন রাখো। আমাদের কোশ্চেনটা হচ্ছে এক্সপ্লেইন দ্য 3 টাইপস অফ লনলিনেস মেনশনড ইন দ্য প্যাসেজ। তো প্যাসেজে মেনশন করা আমরা লনলিনেসের বিষয়গুলো একটু দেখব। তাহলে হচ্ছে কি লিখেছে, দেয়ার আর 3 টাইপস অফ লনলিনেস। ফার্স্ট ওয়ান ইজ ইনভলভস, এইখানে একটু গ্রামাটিক্যাল মিস্টেক হয়েছে। ফার্স্ট ওয়ান ইনভলভ দাও অথবা ইজ ইনভলভ দাও, আমরা লিখবো হচ্ছে ইনভলভস। পিপল হু লুক সোশ্যাল স্কিলস অ্যান্ড ট্রাগল টু কানেক্ট, তাই তো, উইথ আদার্স। হোয়েন দিস ইন্ডিভিজুয়ালস ম্যারি, বলছে ফার্স্ট ওয়ান ইনভলভ হু লুক সোশ্যাল স্কিল অ্যান্ড স্ট্রাগল টু কানেক্ট উইথ আদার্স। আচ্ছা, আমি একটু প্যাসেজটা একটু আগে পড়ে নিই যে আসলে এই জায়গাতে তোমরা কি বুঝেছো, আমরা একটু খেয়াল করি। জাস্ট সিম্পলি আমি স্ক্রিনটা কি দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে লেখাগুলো? জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, জি জি স্যার। স্যার। দেখো এখানে কি বলছে যে দেয়ার আর 3 টাইপস অফ লনলিনেস। ফার্স্ট, দেয়ার ইজ দ্য লনলিনেস অফ দ্য ইন্ডিভিজুয়াল হু সিম্পলি হ্যাজ নট লার্নড হাউ টু গেট অ্যালং উইথ পিপল। অ্যালং উইথ মানে কি, মেশা। তাহলে ফার্স্ট টাইপ অফ পিপল হচ্ছে সেই পিপল যারা কি করতে পারে না, লোকজনের সাথে মিশতে পারে না। এইটা হচ্ছে একটা ব্যাপার, প্রথম কথা। ঠিক আছে, তাহলে যারা কি করতে পারে না, মিশতে পারে না। এখন এইটুকু হচ্ছে প্রথম। এখানে যে এক্সপ্লেনেশনগুলো দেওয়া আছে পরবর্তীতে, হ্যাঁ, যে এই সকল মানুষেরা যখন বিয়ে করে তখন একজন আরেকজনের, হ্যাঁ, এক্সপেকটেশন থাকে, তারা হয়তো কি করতে, নাইদার রিয়েলাইজেস দ্য আদার ইজ প্যারালাইজড বাই দ্য সেম লিমিটেশন। এই জায়গায় কি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা, যে যেখানে একই ধরনের দুইজন ব্যক্তি যারা এখনো কারোর সাথে মিশা শেখেনি, কিভাবে মিশতে হয় সেটা জানে না, এরকম দুইজন ব্যক্তি যদি বিয়ে করে তখন দুইজনই তো কেউ কখনোই অন্যের সাথে মেশেনি, তখন দুইজনই চাইবে কি অন্যজন আমার সাথে প্রথমে মিশতে চাক, হ্যাঁ, আমার সাথে আচরণ করুক। তাহলে এই দুইজনই যখন চাচ্ছে, তাহলে কি ওদের ভিতরে কোনো ভালো আচরণ হওয়ার সম্ভাবনা আছে বা ফ্রি হওয়ার কোনো সম্ভাবনা আছে, বলো? হুম। তাই বলছে নাইদার রিয়েলাইজেস দ্যাট দ্য আদার ইজ প্যারালাইজড বাই দ্য সেম লিমিটেশন অ্যাজ হি ইজ। হয়তো ছেলেটা বুঝতেই পারতেছে না যে মেয়েটার আচরণও একই, যে সেও ওপেনলি কারোর সাথে মিশতে পারে না, অতএব দুইজনই তখন কি হয়, ওই একা একই থাকতে হয়, হ্যাঁ, একা একই থাকতে হয়। তাহলে হচ্ছে কি, প্রথম টাইপটা কি, সেই সকল ব্যক্তি যারা কি করতে পারে না, অন্যের সাথে মিশতে পারে না, এইটা হচ্ছে কথা, হ্যাঁ। তারপর হচ্ছে দ্বিতীয়টা কি, সেকেন্ড টাইপ অফ লনলিনেস ইজ ফাউন্ড ইন পিপল হু আর ভেরি অপোজিট অফ দোজ ইন দ্য ফার্স্ট। এই লাইনটা দরকার নেই। তাহলে হচ্ছে কি, তারা কেমন, দে হ্যাভ ব্রাইট, তাহলে হচ্ছে সেকেন্ড টাইপ হচ্ছে প্রথম টাইপের থেকে একটু বিপরীত। তারা কেমন, দে হ্যাভ ব্রাইট পার্সোনালিটিস অ্যান্ড ওয়েল ডেভেলপড সোশ্যাল স্কিলস। তারা আবার খুবই উন্নত, হ্যাঁ, বৈশিষ্ট্যের, ব্যক্তিত্বের, এবং তাদের রয়েছে সামাজিক স্কিলস, কিন্তু আর অবসেসড উইথ দ্য ডিজায়ার টু বি পপুলার অ্যাট অল কস্ট। এবং তারা সবসময় কি হয়, জনপ্রিয় হতে চায়। এই জনপ্রিয় হতে গিয়ে কি করে, সাচ পিপল মেক গুড সেলস অ্যান্ড অ্যাডভার্টাইজিং পার্সোনাল অ্যান্ড সোশ্যাল লিডার্স। তারা ভালো লিডারশিপ গঠন করতে পারে, তাই না, তারা ভালো সেল করতে পারে। ম্যানি অফ দেম গিভ দ্য অ্যাপিয়ারেন্স অফ বিং সেক্সি, তারা আকর্ষণীয় হওয়ার চেষ্টা করে, তাই না। হোয়েন ইন রিয়েলিটি দে মে বি সেক্সুয়ালি আনস্কিল্ড অর ফ্রিজিড, কিন্তু দেখতে হয়তো আকর্ষণীয় মনে হলেও পার্সোনালি তারা কিন্তু আকর্ষণীয় নয়। এমন বলা হচ্ছে, ইভেন দো দে হ্যাভ হ্যাড আ নাম্বার অফ অ্যাফেয়ার উইথ দ্য অপোজিট সেক্স, হয়তো বিপরীত লিঙ্গের সাথে তাদের সম্পর্ক রয়েছে একের অধিক, তারপরও তারা দেখা যাচ্ছে কি তারা একটু মানে দুর্বল টাইপের মানুষ, হ্যাঁ। এই ব্যাপারটা এখানে বোঝানো হচ্ছে যে তারা দেখতে খুবই নিজেকে আকর্ষণীয় বোধ করায়, কিন্তু আসলে তেমনটা নয়। তাহলে দিস টাইপ অফ পার্সন ফাইন্ডস ইজ ডিফিকাল্ট টু ইন্টিমেট উইথ এনিওয়ান হুম হি ডাজ নট ফিল টু বি হিজ ইনফেরিয়র। তার মানে কি, তারা যদি মনে করে যে আমি যার সাথে মিশতে চাচ্ছি সে হচ্ছে আমার ইনফেরিয়র নয়, তাহলে তারা সহজে কি করতে, অন্যের সাথে ইন্টিমেট হতে পারে না। তার মানে কি, তারা সবসময় কি হয়, তারা সবসময় চায় যে আমার কাছে অন্যরা দুর্বল থাকুক, আমার কাছে অন্যরা আমার থেকে নিচে থাকুক। তাহলে যারা আমার নিচে থাকবে আমি তাদের সাথেই কি করবো, ইন্টিমেট হব। কিন্তু আমার যারা সিনিয়র, তাই তো, আমার যারা সিনিয়র কি করবো না, তাদের সাথে আমি
সম্পর্ক গঠন করবো না, কারণ এতে আমার কি কমে যাবে বলো, আমার নাম কমে যাবে, তাই না? হ্যাঁ, Value. আমি ওদের কাছে ছোট হয়ে যাব, এইটা চাচ্ছে না। হি অলওয়েজ ওয়ান্টস দ্যাট হি ইজ দ্য লিডার, হি ইজ সুপিরিয়র ফ্রম আদার্স, অ্যান্ড হি অলওয়েজ ফিলস ইজি টু মিট উইথ দ্য ইনফেরিয়ার অর দ্য পিপল হু আর ইনফেরিয়র টু হিম। তার মানে কি এখানে, তাহলে এখানে আমরা এক কথায় কি বলতে পারি, কোন ধরনের মানুষেরা, এর এক কথায় কোন ধরনের মানুষ হয় বলো? যারা নিজেকে কি মনে করে, Extrovert. হ্যাঁ সুপিরিয়র মনে করে, তাই তো, যারা নিজেদেরকে অন্যের থেকে সুপিরিয়র মনে করে এবং তার ইকুয়াল বা সুপিরিয়র মানুষের সাথে সম্পর্ক গঠন না করে সে তার থেকে, তাই তো, ইনফেরিয়র মানুষের সাথে সম্পর্ক গঠন করে, এতে সে কি হয়, সে ব্যর্থ হয় একটা গুড রিলেশনশিপ গঠন করতে। আর থার্ড কাইন্ড হচ্ছে কারা? A third kind of blindness is seen in type of person who must be best in whatever it is he does, মানে সে যা করে সে ভালোই করতে পারে, মানে সে খুবই দক্ষ একজন মানুষ, কাজে কর্মে দক্ষ। Many successful people in the arts, industry and business fall into this category, তাই না? আর্ট বা ইন্ডাস্ট্রি বা বিজনেসে যারা খুব দক্ষ মানুষ এই ক্যাটাগরিতে পড়ে। Often they are kind and lovely, অনেক সময় তারা দয়াশীল এবং অনেকটা জনপ্রিয়, only to those who can be useful to them, যারা তার কাছে উপকারী বলে মনে হবে শুধু তাদেরকেই, তাদের সাথেই মিশে, তাই তো, তার কাজের ক্ষেত্রে যারা ব্যাঘাত ঘটায় তাদের সাথে সে মিশে না। পিপল অফ দিস সর্ট ট্রাস্ট নো ওয়ান টু ডু এনিথিং ওয়েল, তারা মনে করে কেউই কোনো কাজ আমাদের মতো ভালো করতে পারে না। সাসপেক্টিং দ্যাট অলমোস্ট এভরিওয়ান ইভেন দেয়ার স্পাউজেস উইল স্ট্যান্ড ইন দ্য ওয়ে অফ দেয়ার হেডলং রাশ টুয়ার্ড সাকসেস, তারা মনে করে প্রত্যেকজন মানুষই, এমনকি তার ওয়াইফও হয়তো বা তার স্বামীও তাদের সফলতার পিছনে কি করে, কাটি করে নাকি, তারা তাদের সাকসেসের যে ওয়ে সেখানে বাধা হয়ে দাঁড়ায়। এরা সবাইকে তাদের উন্নতির বাধা বলে মনে করে, এই জন্য তারা সহজে মানুষের সাথে সম্পর্ক গঠন করে না, নিজেরা নিজেদের কাজ নিয়ে থাকে। দে রিকোয়ার ভার্চুয়ালি এভরিথিং অ্যান্ড এভরিওয়ান টু রিভলভ অ্যারাউন্ড দেমসেলফ, তারা মনে করে যে সবসময় তারা কি করবে, দে রিকোয়ার ভার্চুয়ালি এভরিথিং অ্যান্ড এভরিওয়ান টু রিভলভ অ্যারাউন্ড দেমসেলফ, যে বাকি লোকেরা আমাদের চারপাশে ঘুরঘুর করুক, আমরা অন্য কারো কাছে ছোট হতে যাব না। হ্যাঁ, ইফ দে আর গ্ল্যামারাস আর পাওয়ারফুল না, আর যদি তারা খুবই গ্ল্যামারাস হয়, তাই তো, আমাদের সোশ্যাল মিডিয়ার মানুষদের মতো, অথবা খুব পাওয়ারফুল হয় রাজনীতিবিদদের মতো, দে মে বি এবল টু গেট মেটস হু উইল পুট আপ উইথ দিস ফর আ হোয়াইল। হ্যাঁ, তারা হয়তো তাদের সাথে অন্তত একটু মিশতে পারে, পুট আপ উইথ মানে সহ্য করা বা মানিয়ে চলা, তার পর্যায়ের মানুষদেরকে তারা হয়তো এটা করতে পারে। হাউএভার সাচ ম্যারেজেস ডাজ নট লাস্ট, কিন্তু এই জাতীয় বিয়ে কি হয় না, দীর্ঘস্থায়ী হয় না। ওই যে দেখো দুইজন উকিল বিয়ে করছে, দুইজনেরই টাকার অভাব নাই, কিন্তু কিসের অভাব রয়েছে বলো, সমঝোতার অভাব রয়েছে নাকি, আন্ডারস্ট্যান্ডিং এর অভাব রয়েছে, তার জন্য দুইজনই কি করছে, ডিভোর্সও দিয়েছে এবং সম্পত্তি নিয়ে অলরেডি কোর্টে হাজির। দে ট্রাই এগেইন অ্যান্ড এগেইন ড্রিফটিং ফ্রম ওয়ান ম্যারেজ টু অ্যানাদার, তারা একটার পর একটা বিয়ে করে, হ্যাঁ, এবার এ বিয়ে থেকে ওই বিয়ে, ওই বিয়ে থেকে ওই বিয়ে, কিন্তু বিকামিং মোর সাসপিশাস অ্যান্ড মোর লনলি, এতে তারা মনে করে আগেরটাই ভালো ছিল না, পরেরটা আরো ভালো হবে, এইভাবে করতে করতে তারা একটার পর একটা বিয়ে শাদী করে, কিন্তু শেষ পর্যন্ত তারা আরো বেশি সন্দেহবাতিক হয়ে পড়ে, আর শেষ পর্যন্ত কি হয়, একাকী থাকে। তাহলে এই যে আমরা তিন প্রকারের মানুষ পেলাম, তাহলে আমরা অনেক কিছু পেয়েছি, তাহলে সংক্ষেপে আমরা কিভাবে বলবো, তাই না? এখানে শুধুমাত্র এখানে জাস্ট এক্সপ্লেন করো না এতটা, তোমাকে স্পেসিফিক আনসার করতে হবে, একদম স্পেসিফাই করতে হবে যে তুমি এই আনসারটা এভাবে করেছো। তাহলে আমরা দেখি এখানে কি বলা হচ্ছে। First one involves people who look social skills and struggle to connect with others. When these individuals marry, they often feel even lonelier because neither partner fulfill the other's high expectation. তার প্রথম বলছে কি, ফার্স্ট ওয়ান ইনভলভস পিপল হু লুক সোশ্যাল স্কিলস, সরি লুক না ল্যাক, এটা বলো তো, ওইটা ল্যাক হবে। হ্যাঁ, এই জন্য আমি মেলাতে পারতেছি না, এটা তো ল্যাক, এলএসি কে, হ্যাঁ, ল্যাক সোশ্যাল স্কিলস মানে সোশ্যালাইজেশন স্কিলসটা কম, তারা অন্যের সাথে মিলতে পারেনি, এই জন্য। হ্যাঁ, ঠিক আছে, তাহলে প্রথম অংশটুকু। দ্বিতীয়টা হচ্ছে কি, দ্য সেকেন্ড টাইপ অ্যাফেক্টস পিপল হু আর আউটগোয়িং অ্যান্ড সোশ্যাল, এখানে হবে সোশ্যালি হবে না, দে আর আউটগোয়িং অ্যান্ড সোশ্যাল, হ্যাঁ, অ্যাডভার্ব। ডেসপাইট দেয়ার সোশ্যাল স্কিলস দে এন্ড আপ ফিলিং লনলি বিকজ দে ক্যান নট ট্রুলি কানেক্ট উইথ আদার্স অর আ মিনিংফুল ওয়ে। আচ্ছা, অন হবে নাকি এটা, অর না অন, এটা হবে ইন, তাই তো, ইন আ মিনিংফুল ওয়ে। আচ্ছা, এইখানে একটা বিষয় ঘটে গেল, সেটা হচ্ছে এইখানে আমরা একটু একটা জিনিস মিস করতেছি, সেটা কি বলতো,
যে তারা কাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলতে চায়? বলো। তারা তাদের জুনিয়র বা ইনফেরিয়র মানুষদের সাথে সম্পর্ক করতে, তারা সবসময় ইকুয়াল এবং তার সুপিরিয়রদেরকে এড়িয়ে চলে। এই কথাটা এখানে কিন্তু উল্লেখ করা হয়নি, বুঝতে পারছো? হুম, দেখো এখানে কিন্তু এই কথাটা বলা হয়েছে, বলা হয়নি এখানে? এটাই তো নাকি? সরি, এটা তো না, তার এই যেখানে দিস টাইপ অফ পার্সন ফাইন্ডস ইজ ডিফিকাল্ট টু ইন্টিমেট উইথ এনিওয়ান হুম হি ডাজ নট ফিল টু বি হিজ ইনফেরিয়র। যাদেরকে তার ইনফেরিয়র মনে না হয় তাদের সাথে সে সম্পর্ক সহজে গঠন করতে পারে না। তার মানে সে চায় সে তার মানে কি লিডারশিপটাকে টিকিয়ে রাখবে। এই কথাটা এখানে একটু বলতে হবে। তুমি বলতেছো কি এটা হচ্ছে আউটগোয়িং, মানে উপরেরটা আউটগোয়িং ছিল না বা সোশ্যাল ছিল না, পরেরটা সোশ্যাল বা আউটগোয়িং। ডেসপাইট দেয়ার সোশ্যাল স্কিলস দে এন্ড আপ ফিলিং লনলি বিকজ দে ক্যান নট ট্রুলি কানেক্ট উইথ আদার্স। সবসময় কি আদার্সের সাথে, নাকি আসলে সেটা তার ইকুয়াল বা সুপিরিয়রদের সাথে বলা হচ্ছে? বলো, বা ইকুয়াল পর্যায়ের মানুষের সাথে বলা হচ্ছে, এটা বলা হচ্ছে না? জি। হ্যাঁ, এটা একটু বলতে হবে, এই জায়গায় একটু আরেকটু অ্যাড করতে হবে, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে দিস টাইপ অফ দিস দ্য থার্ড টাইপ অকার্স ইন হাইলি অ্যাম্বিশাস ইন্ডিভিজুয়ালস হু প্রায়োরিটাইজ সাকসেস ওভার পার্সোনাল কানেকশন লিডিং দেম টু রিপিটেড ফেল্ড রিলেশনশিপ, তাই তো? রিপিটেডলি দিবা, হ্যাঁ, অ্যাডভার্ব করে দিবা, লিডিং টু রিপিটেডলি ফেল্ড রিলেশনশিপ অ্যান্ড লনলিনেস। হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি ভালো লিখছো, ভালোই হয়েছে, ঠিক আছে। শুধু এখানে সোশ্যাল লিখবা, সোশ্যালি হলে অ্যাডভার্ব হয়ে যায়। আচ্ছা, বাকিরা কি বুঝতে পেরেছো? এখানে কারো কোনো কথা আছে এই উত্তরটার ক্ষেত্রে? কারো কোনো মতামত নাই? মোটামুটি উত্তরটা ভালো হয়েছে, ঠিক আছে। শুধু এই জায়গাতে একটু মানে এখানে শুধু বলছে ক্যান নট ট্রুলি কানেক্ট উইথ আদার্স। এই আদার্স বলতে আসলে কাদেরকে বোঝানো হচ্ছে, এই জায়গায় আমাকে একটু ক্লিয়ার করতে হবে, ঠিক আছে তো? এই জায়গাতে একটু দেখাতে হবে যে সিনিয়র বা হচ্ছে যারা সুপিরিয়র তাদের সাথে সে মিশতে চায় না, হ্যাঁ, এরকম আর কি। আজ তাহলে এটা গেল। আমি নেক্সট আর একটা দেখি সে কি লিখেছে, দুই তিনটা কম্পেয়ার করলে বুঝতে পারবো যে কারটা কেমন হয়েছে। হ্যাঁ, কম্পারিটিভ স্টাডি দরকার। আচ্ছা, আমরা সুমাইয়া রহমানের পর, আচ্ছা মাঝখান থেকে পড়বো, সবারটা হয়তো পড়তে পারবো না, দরকারও নাই সবারটা পড়া, তোমরা শুধু খেয়াল করবা যারটা এখানে আমি দেখি 2 বা 3টা কমেন্ট করব, তারপরে আমি আমার মতো করে একটু আনসারটা দেখাবো, বা যারটা ভালো মনে হবে তারটা আমি কমেন্ট করব, তোমরা সেটা একটু খেয়াল করবা, ঠিক আছে? আচ্ছা, আমি একটু এটা কেটে ইয়া করে নিই। এটা কার জানো দেখলাম, এটা কার আনসার আছো? স্যার আমার নাম কি? জান্নাতুন নাইমা ফেজা। আচ্ছা, দেখি। There are 3 types of loneliness mentioned in the passage. Firstly, there is the loneliness individual হবে না, একটু অ্যাডজেক্টিভে মিস হলো। Firstly, there is lonely individual who simply has not learned how to get along with others. হ্যাঁ, যারা অন্যের সাথে কীভাবে মিশতে হয় সেটা তারা শেখেনি। অ্যান্ড সো দে ক্যান নট, একটু একটু বাড়াবা আর একটু ইয়া করতে হবে। সেকেন্ডলি, লনলিনেস অফ দ্য ইন্ডিভিজুয়ালস হু আর ভেরি অপোজিট অফ দিস গ্রুপ। এই কথাটা আমার দরকার নেই, এটা যে আগের গ্রুপের থেকে এটা অপোজিট, স্পেসিফিক উত্তরে চলে যাওয়া। দিস টাইপ অফ পার্সন ফাইন্ডস ইট ডিফিকাল্ট টু বি ইন্টিমেট উইথ এনিওয়ান হু ডাজ নট ফিল টু বি হিজ ইনফেরিয়ার। এটা একটু নিজেতে আর একটু এক্সপ্লেন করতে হবে, নিজে কি বুঝেছো সেটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? তোমার একটু সরাসরি কপি হয়ে গেছে কিন্তু, হ্যাঁ, সরাসরি এইভাবে উত্তরটা করলে দেখা যাচ্ছে ক্লিয়ার হচ্ছে না। উত্তরটা ক্লিয়ার হয়েছে আসলে বলো তো? উত্তরটা কিন্তু ক্লিয়ার হয়নি তোমার কাছে, হ্যাঁ, এই জায়গাতে। এরা কারা, এরা কোন ধরনের মানুষ বলো তো? তারা তাদের বৈশিষ্ট্যটাকে বলো, তারা কোন ধরনের মানুষ? কি বলছে এখানে? তারা হচ্ছে কোন ধরনের মানুষ বলো? দে হ্যাভ ব্রাইট পার্সোনালিটি অ্যান্ড ওয়েল ডেভেলপড সোশ্যাল স্কিলস। তাই না? তারা এটা, কিন্তু তারা কি করতে পারে না, অ্যান্ড দে অলওয়েজ অ্যাভয়েড পার্সনস হু আর ইকুয়াল টু হিম, রাদার ট্রাই টু কি বি ইন্টিমেট উইথ দ্য পিপল হু আর ইনফেরিয়র টু হিম, ঠিক আছে তো? এরকম একটা বিষয় বলতে হবে। অ্যান্ড আলটিমেটলি হি ফেলস টু মেক আ গুড রিলেশনশিপ। তাই বলছে কি দেখো,
যে তারা ব্যর্থ হয়, হ্যাঁ, এই যে কোয়ালিটির ভিত্তিতে, তাই না? আনলেস ওয়ান পার্সন ক্যান ডিল উইথ অ্যানাদার অন দ্য বেসিস অফ ইকুয়ালিটি হি উইল বি লনলি। কারণ সে ইকুয়াল বেসিসে থাকতে চায় না বা অন্যকে ইনফেরিয়র ভেবে সে চলতে চায়, এরকম একটা বিষয় কিন্তু এখানে বলতে হবে। সেই জিনিসটা তোমার এখানে কিন্তু ক্লিয়ার হয়নি, বুঝতে পারছো? হ্যাঁ, তোমরা একটু আগের আনসারটার সাথে মিলাবা, তাহলে বুঝতে পারবে যে তোমার লেখাটা কেমন হয়েছে। থার্ডলি লনলিনেস অফ ইন্ডিভিজুয়ালস হু, তোমার আর সেন্টেন্সগুলো কমপ্লিট হয়নি, হ্যাঁ। দেখো, লনলিনেস অফ দ্য ইন্ডিভিজুয়ালস হু সাসপেক্ট এভরিওয়ান টু বি ব্যারিয়ার্স টু হিজ দেয়ার সাকসেস। তাহলে লনলিনেস অফ দ্য ইন্ডিভিজুয়ালস এটা মিলছে না। আমরা তো লনলিনেস নিয়ে কথা বলছি, আমরা বলছি ইন্ডিভিজুয়াল নিয়ে কথা, লনলি পিপল নিয়ে কথা। এবং সেন্টেন্সটা কমপ্লিট হয়নি কারণ তুমি এখানে সাবঅর্ডিনেট ক্লজ ইউজ করেছো। তাহলে তোমার প্রিন্সিপাল ক্লজ কই? হ্যাঁ, এখানে তোমার সেন্টেন্স স্ট্রাকচার একটু মিস্টেক আছে, মানে ইনকমপ্লিট সেন্টেন্স হয়েছে কিন্তু, হ্যাঁ। তাহলে এটা বলছে লনলিনেস অফ দ্য ইন্ডিভিজুয়ালস হু সাসপেক্ট এভরিওয়ান টু বি ব্যারিয়ার টু দিয়ার সাকসেস। তারা তাদের সবাইকে তাদের সাকসেসের ব্যারিয়ার মনে করে এবং কি করে, এবং এইটুকু শুধু বললে হবে, একটু এক্সপ্লেন করতে হবে। হুম, একটু এক্সপ্লেন করতে হবে। দেখো, আগের উত্তর যেটা আমরা পড়লাম তা সেটা কি পড়ছো তো নাকি? তোমার সাথে ওই উত্তর সাথে একটু মেলাও। কারটা ভালো হয়েছে বলো দেখি, ওপেনলি ফ্র্যাঙ্কলি একটু বলতে হবে যে ক্লিয়ার হয়েছে কারটা তোমারটা। হুমায়ুরও। হ্যাঁ, ওইটা একটু খেয়াল করবা। পূর্বেরটাই। হ্যাঁ, পূর্বেরটা, তাই না? তোমরা তাহলে, আমি জাস্ট পড়তেছি এই কারণে যে তোমার আনসারটা আমি যা কেমনটা চাচ্ছি, কেমন লিখলে পরে তুমি ভালো মার্ক পাবা, 4-এর ভিতর তুমি কত পাবা। হ্যাঁ, এইখানে উত্তর কি, তোমার যে একদিকে সেন্টেন্সের সমস্যা আছে আর একদিকে উত্তরগুলো ক্লিয়ার না, মানে এক্সপ্লেনেশনটা ক্লিয়ার হয়নি, এই জন্য দেখা যাচ্ছে তোমার মার্ক কিন্তু কমে আসবে। হ্যাঁ, এইখানে তুমি লিখেছো ঠিক আছে, কিন্তু মার্ক হবে খুবই কম, খুবই কম। মনে থাকবে? হুম, এটা আমি এখন সাবধান করছি, আর একটু ক্লিয়ার জি হতে স্যার। হবে। আচ্ছা, এরপর আসি পরে আরেকজনেরটা। উম, বেশি জন দাওনি মনে হচ্ছে, মাত্র কয়েকজন দিয়েছো, 2 থেকে 4 জন। আর কে দিয়েছো? হুমায়রা সোমা আসো? হুমায়রা, ইয়েস স্যার। আচ্ছা দেখি তুমি কি লিখেছো। আচ্ছা, একটু আবসা হলেও একটু দেখার চেষ্টা, তোমরা সবাই খেয়াল করো, আমি কিন্তু এই কম্প্যারিজনটা কিন্তু কাজে দিবে তোমাদের, যে স্যাররা কিভাবে মার্কিং করে তোমরা নিজেরাই বুঝতে পারবা যে কেন সে ভালো মার্ক পেলো আর কেন সে কম, মানে খারাপ মার্ক পেলো। হ্যাঁ, একজন হয়তো অনেক বেশি লিখছে কিন্তু কম মার্ক পাইছে, আর একজন কম লিখেছে কিন্তু দেখা যাচ্ছে তারপর ভালো মার্ক পেয়েছে। কারণটা কি? এখানে তুমি কতখানি লিখেছো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তুমি কতটুকু এক্স্যাক্টলি আনসারটা, মানে ভুল কম করে লিখতে পেরেছো। ভুল হবে সেটা স্বাভাবিক, কিন্তু ভুলের পরিমাণ বেশি হলে তো অটোমেটিক খারাপ ইম্প্যাক্ট করবে তোমার লেখার উপরে, তাই না? আচ্ছা, লনলিনেস ইজ আ ফিলিং অফ স্যাডনেস, এখানে কি আমি সংজ্ঞা চেয়েছি কোনো? এখানে কোনো সংজ্ঞা দেয়, না এক্সাক্ট স্যার। আনসারে আসবে, এখানে কোনো সংজ্ঞা দেওয়ার দরকার নেই। আ পারসন ফিলস লনলি হোয়েন হি ফিলস দ্যাট হি হ্যাজ নো ফ্রেন্ডস, এই সবের কোনো দরকার নেই এখানে, অযথা বড় করার কোনো মানে হয় না। তুমি সরাসরি একদম স্ট্রেট ফরওয়ার্ড আনসারে চলে যাবা, যে কারণ তোমার এখানে হচ্ছে রিডিং স্কিলস, এটা রাইটিং স্কিলস না, বা হচ্ছে সেই বাড়িয়ে ছাড়িয়ে লম্বা করতে হবে এমন না, কিন্তু তোমাকে জাস্ট এক্সাক্ট আনসার করতে হবে। ইন দ্য প্যাসেজ দ্য রাইটার ক্লাসিফাইজ লনলিনেস ইনটু 3 টাইপস, ওকে। 3 ধরনের লনলিনেস টাইপ দিয়ে দিয়েছেন। আমি একটু দেখি বই থেকে কপি টপি করছো কিনা। না, ঠিক আছে, তুমি এই জায়গায় ইয়ে করছো, কিন্তু উপরের ওই সংখ্যা দেওয়ার দরকার নেই। দ্য ফার্স্ট টাইপ অফ লনলিনেস, লনলিনেস পিপল হয় না, এখানে কি বইয়ে ওরকম কিছু আছে নাকি লনলিনেস পিপল? বলো তো, লনলিনেস হচ্ছে নাউন, ঠিক আছে? দেখো তো, লনলিনেস হচ্ছে কি নাউন, আর লনলি কি? অবজেক্টিভ। অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে তোমাকে নাউনের আগে অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। লনলিনেস পিপল বলে কোনো কিছু হয় না, হয় লনলি পিপল বা লনলি ইন্ডিভিজুয়াল বা লনলি পারসন, হ্যাঁ, অ্যাডজেক্টিভ দিতে হবে এই জায়গায়। হ্যাঁ, এখানে তোমরা অনেকে এখানে এই কাজটা করেছো, লনলিনেস পিপল হয়ে গেছে, ডো নট নো হাউ টু গেট অ্যালং উইথ আদার্স হোয়েন সাস লনলি পিপল, এই যেখানে আবার দিয়েছো লনলি পিপল। স্যার বইতে তো লেখছে লনলিনেস অফ দ্য ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, তাহলে লনলিনেস হবে, কিন্তু লনলির পিপল তার হবে না, তাই তাই লনলিনেস পিপল হয় না। তাহলে লনলিনেস অফ দ্য ইন্ডিভিজুয়াল দাও, তখন তুমি নাউনটাকে কভার করো। তুমি এরকম ভাবে বলো যে দুটো নাউনের ভিতরে একটা প্রিপোজিশন লাগাও, তাই না? এভাবে লাগাও। ঠিক আছে, এভাবে লেখো। কিন্তু তুমি এখানে টাচ করছো কাকে, সেটা হচ্ছে ব্যাপার।
পিপলদেরকে বোঝাচ্ছ, তাই না? আচ্ছা, একটু অপেক্ষা করো তো, আমি একটু আসছি। হ্যাঁ, একটু। আচ্ছা, হবে না, ক্লাস হচ্ছে, বন্ধ করো। আচ্ছা, তাহলে শুনতে পাচ্ছ আমার কথা সবাই? জি স্যার। আচ্ছা, আচ্ছা। তাহলে বলছে দ্য ফার্স্ট টাইপ অফ লনলি পিপল ডোন্ট নো হাউ টু গেট অ্যালং উইথ আদার্স হোয়েন সাচ লনলি পিপল ম্যারি ইচ আদার ইচ ওয়ান হ্যাজ হাই এক্সপেকটেশন অফ দ্য আদার পিপল। কিন্তু তারপরে কি এক্সপেকটেশন থাকে কিন্তু ফুলফিল করতে পারে। তাহলে আনসারটা এটুকু কি কমপ্লিট হলো? আনসারটা হলো তো? কমপ্লিট হয়নি কিন্তু। হ্যাঁ, যখন বিয়ে করে তখন অন্যের কাছ থেকে হাই এক্সপেকটেশন করে। কিসের এক্সপেকটেশন, কেন করে? যদি আমি কমপ্লিট আনসার না দিই তাহলে ওই তথ্যটা আমার দরকারই নাই, এখানে আনারই দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি বলছে? দ্য সেকেন্ড টাইপ অফ লনলি পিপল ইজ দ্য লনলিনেস। আচ্ছা, টাইপ অফ লনলিনেস ইজ দ্য লনলিনেস অফ দ্য পিপল হু হ্যাভ ব্রাইট পার্সোনালিটি অ্যান্ড ওয়েল ডেভেলপড। তারপরে কি ঘটনা ঘটলো? কমপ্লিট হলো নাকি আরো আরো পেজ আছে? না এখানে শেষ করছো হুমায়রা? The second type of loneliness is the loneliness of the people who have bright personality and well developed. মানে আরেকটা পেজ আছে নাকি? আচ্ছা, হ্যাঁ, ওয়েল ডেভেলপড সোশ্যাল স্কিলস। কিন্তু কি ঘটনা ঘটলো সেটা তুমি কমপ্লিট করোনি। The last type of person who must be beset in whatever it must be best in whatever it is he does. People of this sort trust no one, so their marriages do not last and becoming more and more lonely. না, এখানে তুমি লিখেছো অনেকটুকু কিন্তু আনসারটা ভালো মতো হয়নি কিন্তু। হুমায়রা আছো লাইনে? বলো। জি স্যার। হ্যাঁ, তুমি কি বুঝতে পেরেছো যে উত্তরটা কিন্তু বড় লিখেছো কিন্তু মানে একদম পয়েন্টকে টাচ করেনি, মানে তোমার বোঝানোটা এখানে ক্লিয়ার হয়নি। একজন পড়ে যে বিষয়টা বুঝবে সেটা, তোমার যদি প্যাসেজটা না পড়ে কেউ তোমার প্যাসেজ ইয়াটা পড়ে, লেখাটা পড়ে, সে কিন্তু কোনো মিনিং উদ্ধার করতে পারবে না। আসলে তুমি কি বলতে চেয়েছো, কাকে বলতে চেয়েছো। ঠিক আছে? আরও একটু ভালো করে পড়তে হবে, পড়ার ঘাটতি আছে তোমার। হ্যাঁ, বা বোঝার ঘাটতি আছে, এবং কোনটুকু আনলে পারে উত্তরটা ভালো হবে সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার করতে হবে। এইটা কিন্তু আমি বোঝানোর জন্য তোমাদের লিখতে দিয়েছি। আচ্ছা, তা আরেকজনের পরে আমি আসছি, আরো ভালো করে লিখতে হবে। আর কে আছো? হুম, দীপা দে দীপা, তাই তো? দীপা দেব আছো লাইনে? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখি তুমি কি লিখেছো। হুম, এখানে ভালো মার্ক পাওয়াটা কিন্তু কঠিন। হ্যাঁ, কারণ এটা নিজে থেকে লিখতে হয়, এই জন্য এই জায়গাটা তোমাদের একটু ক্লিয়ার হতে হবে। হ্যাঁ, দেখি তুমি কয় পেজ লিখছো তুমি? There are three স্যার types of loneliness mentioned in the passage. Firstly, loneliness of the individual who hasn't learned how to get along with হয় এখানে people, and when they marry each other, each one has high expectation of his spouse. এক্সপেকটেশন থাকে কিন্তু এক্সপেকটেশন ফুলফিল করতে পারে না, এর একটা কথা এখানে বলে নিবা। সেকেন্ডলি, loneliness of the people who are well developed social skills, bright personality, and are obsessed with the desire. Some of আচ্ছা, এদিকে section, they had a number of affairs with the opposite sex. Thirdly, in loneliness of people who may be successful in arts industry, they trust no one, they require virtually everything. কেমন মনে হলো তোমাদের কাছ থেকে? এটা আমি উত্তর চাচ্ছি। পড়েছো তো নাকি? তোমরা সবাই খেয়াল করছো উত্তরটা? জি স্যার। হ্যাঁ, তোমরা বলো তো উত্তরটা কেমন হয়েছে। বা দীপা, যতটুকু লিখছে ততটুকু ভালো লিখছে, কিন্তু আরো একটু প্রয়োজন ছিল ফিনিশিংটা।
হ্যাঁ ফিনিশিং এবং মানে ইয়াটা নাই, হ্যাঁ ক্ল্যারিফিকেশনটা কিন্তু আসেনি, ক্ল্যারিফিকেশন আসেনি। দেখো তো তোমরা প্রথম ওই যে সুমাইয়া যেটা লিখেছে তারপর থেকে আমরা যে দুটা পড়লাম, এই তিনটা টোটাল কম্প্যারিজনে যদি আসি, তোমরা আহ, কোনটাকে বেস্ট বলছো বা কোনটা ভালো হয়েছে বলে মনে হচ্ছে? প্রথমটা। প্রথমটা, তাই তো? হ্যাঁ সুমাইয়ারটা ভালো হয়েছে। হ্যাঁ কিছু ওখানে একটু কিছু ঘাটতি আছে, কিন্তু কম্পারেটিভলি ওটা একটু ভালো হয়েছে। কিন্তু বাকি যে দুটা তোমরা লিখেছো, তোমরা শুধু তথ্য দিয়েছো, কিন্তু তথ্যের বিষয়ে ভিতরে যে ওই যে কোহেশন বা কোহেরেন্সের যে ব্যাপার আছে, যে একটা পড়লে পারে আমি একটা ফ্লো পাবো এবং সেটা স্মুথলি আমার আন্ডারস্ট্যান্ডিংটাকে মানে ক্লিয়ার করবে, সেটা কিন্তু এখানে হলো না। হ্যাঁ সেটা কিন্তু হলো না। মানে একই কথা এই জায়গায় যেমন এসেছে, দেখো সেকেন্ডলি যদি বলি, লনলিনেস অফ দ্য পিপল হু আর ওয়েল ডেভেলপড পার্সোনালিটি, তারপর হচ্ছে ব্রাইট ওয়েল ডেভেলপড সোশ্যাল স্কিলস, ব্রাইট পার্সোনালিটি অ্যান্ড আর অবসেসড উইথ দ্য ডিজায়ার, অবসেসড উইথ দ্য ডিজায়ার, সাম অফ দেম আর সেক্সি অ্যান্ড দে হ্যাড আ নাম্বার অফ অ্যাফেয়ার্স উইথ দ্য অপোজিট সেক্স। দিয়ে কি হলো এখানে, কি হলো বলো? তারা যে লনলি ফিল করে, কেন করে, কি কারণে করে, এটা কথা কি এখানে এসেছে? থার্ড এই যে সেকেন্ড পিরিয়ডে যেটা বললাম, মানে সেকেন্ড পার্টে এখানে কি কিছু কথা আসলো? তুমি শুধু বললে ওরা ওইটা হচ্ছে লনলিনেস, কিন্তু তারা লনলি কেন ফিল করে সেটা কিন্তু এখানে বলা হয়নি। আবারও পড়ি, দেখো একটু ক্লিয়ার হও, আমি কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করছি যে কিভাবে উত্তরটা লিখতে হবে। লনলিনেস অফ দ্য পিপল হু আর ওয়েল ডেভেলপড সোশ্যাল স্কিলস, ব্রাইট পার্সোনালিটি অ্যান্ড আর অবসেসড উইথ দ্য ডিজায়ার, দেখো অবসেসড তার কোয়ালিটির কথা বলছি। সাম অফ দেম আর সেক্সি অ্যান্ড হ্যাড আ নাম্বার অফ অ্যাফেয়ার্স উইথ দ্য অপোজিট সেক্স, এখানে বলে শেষ করে দিয়েছ। কি বুঝতে পারছো দীপা? যে হ্যাঁ স্যার, হ্যাঁ যেটা বলার কথা সেটা কিন্তু এখানে আসেনি, কিন্তু তুমি তথ্য দিয়েছো বই থেকে অনেকগুলো। আবার একইভাবে বুঝতে পারছি স্যার। হ্যাঁ আসলে স্যার আমি প্যাসেজটা পড়ি নাই আগে। হ্যাঁ আচ্ছা পড়তে হবে, প্যাসেজ না পড়ে তো আনসার করা যাবে না, প্যাসেজ না বুঝলে তোমার এখানে আনসার মিস হবে। এবং দেখো আমি কিন্তু এক পড়াতে বুঝি, স্যারদের কিন্তু বেশি টাইম লাগে না তোমার এই একটা কোশ্চেন পড়তে, কোশ্চেন আনসার করতে বেশি সময় লাগে না, জাস্ট চোখ বুলালে ধরা পড়ে যাবে যে তোমার উত্তরটা ভালো হয়নি। ঠিক আছে? অতএব 4 মার্কের ভিতরে আমরা 50% মার্ক দিতে খুব আরাম বোধ করি। 4 কখনোই পাওয়া মুশকিল, মানে এটা পাওয়া খুব কঠিন। তবে 3 এবং 2 দেওয়া যায়, 2 এবং 3 দেওয়া যায় মোটামুটি, যদি গ্রহণযোগ্য হয় এবং তথ্য আছে বলে মনে হচ্ছে তাহলে 2, আর যদি মনে হয় যে ভালো হচ্ছে তাহলে 3, আর যদি স্যারের পছন্দ না হয় তাহলে কত দিবে? ইংরেজিতে লিখছো তাই কত দিবে বলো? 0 তো আর দিতে পারতেছ না এই জায়গায় নাকি? এক। 1, তাহলে তুমি 1 পাচ্ছ। তাহলে আগের জন কার দেখছিলাম আমি জানো? এর আগেরটা আমি কিন্তু এখন নাম্বারিং করতেছি মনে করো, মানে তোমাদের অবস্থাটা বলছি, একদম ছোট করছি না তোমাদেরকে, হ্যাঁ এটা যেন আবার মাইন্ড করো না, অনেকে আবার মাইন্ড করতে পারো। আগে যে লিখেছো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, তাই তো? হ্যাঁ তাহলে তুমি কিন্তু 1 পাবা, বা এটাতেও আমি কিন্তু 2 দিতে পারছি না। দুজনের থেকে কিন্তু এটা লিখেছে বেশি আগের জনের থেকে, কিন্তু তথ্য এমন দিয়েছো যেটা তোমার কাছে ক্লিয়ার করেনি যে আসলে কেন তারা লনলি ফিল করে, হোয়াট আর দ্য রিজনস, এটা বলনি, তার জন্য তুমি 1 পাচ্ছ। ঠিক আছে? তার জন্য তুমি কিন্তু 1 পেয়ে যাচ্ছ। 2 দেওয়ার মতো সুযোগ এখানে কিন্তু নেই, কারণ এখানে তুমি এই যে সেকেন্ড বা ওই জায়গাতে তুমি ক্লিয়ার করনি। হয়তো এগুলো করলে তুমি 2 পেতা, আর আরেকটু ভালো করে ল্যাঙ্গুয়েজ দিয়ে গুছিয়ে লিখলে তুমি 3 পেয়ে যাবা। দেখো বিষয়টা কিন্তু খুবই জটিল, মানে মার্কিং ক্রাইটেরিয়াটা তোমাকে বুঝতে হবে যে আমি কিভাবে লিখলে আসলে মার্কটা পাবো। এই জন্য অনেকগুলো ব্যাপার রয়েছে তার ভিতরে, তোমরা নিশ্চয়ই স্যার বুঝতে আমি পেরেছো। না লিখতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ, না ওই যে বললাম যে তুমি হঠাৎ করে লিখতে পারবে না, তোমাকে তার পড়তে হবে, তাই না? পড়তে হবে, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাড়াতে হবে, তারপরে তো তুমি লিখতে পারবে। যে তুমি তো বোঝোই নি আসলে কি লিখতে হবে, বলো এখানে কোনো কি শর্টকাট টেকনিক আছে যদি তুমি প্যাসেজটা না পড়ো, না বোঝো? পড়াতে দিতে পারি নাই স্যার। হ্যাঁ তাহলে ওই জায়গায় বুঝতে হবে যে এই জায়গায় তুমি বোঝাতে যাচ্ছি তুমি প্যাসেজটা পড়ার পর তোমাকে কোন তথ্য নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে এখানে সবচেয়ে জরুরি বিষয়। সেটা যদি তুমি বুঝতে না পারো তাহলে তো তুমি, কারণ এটা তো প্যাসেজ কমন আসবে না যে আমি তোমাকে প্রত্যেকটা প্যাসেজ পড়িয়ে দিলাম, পড়িয়ে একদম ক্লিয়ার করে দিলাম। এটা তো তোমার নিজের দিক থেকে, যেমন আমি প্রোজগুলো পড়াই দিচ্ছি, পয়েমগুলো পড়িয়ে দিচ্ছি, কারণ কি ওগুলো কমন আসবে, কিন্তু এই প্যাসেজ তো আর কমন আসবে না। এক্ষেত্রে তোমাকেই এই স্কিলসটাকে ডেভেলপ করতে হবে যে আমি প্যাসেজটা পড়ে বুঝতেছি এবং কোশ্চেনটা পড়ে আমি বুঝেছি আমার আনসারটা কি হবে। ঘাটতি হলেই কিন্তু প্রবলেম হবে, হ্যাঁ নাম্বার কিন্তু কমে আসবে। রিডিং স্কিলসে কিন্তু অন্যান্যগুলোর চেয়ে কিন্তু খারাপ রেজাল্ট হয়, কারণ কি অন্যান্যগুলো কমন পাওয়া যায়, মুখস্থ টুকুস্থ করে হলেও ঠেলে ঠুলে হলেও একটা ভালো রেজাল্ট করা যায়, কিন্তু রিডিং স্কিলসে সেটা সম্ভব হয় না। কারণটা কি? এখানে কোনো কমন নেই, তুমি এটা যা লিখবো আবুল তাবুল হয়ে যাবে। ঠিক আছে? ওকে। স্যার এটা নিজেকেই পড়ে
আয়ত্ত করে হ্যাঁ নিতে এটা হবে। একদম নিজেকে, ওই জন্য বললাম বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি পড়তে হবে এবং আনসারগুলোর সাথে তোমাকে একটু বসতে হবে। তুমি এখন আনসার শিটে আনসার পেয়েছো, রিডিং করে ছেড়ে দিলা, এটা করলে হবে না। তোমাকে একটা প্যাসেজে দরকার হলে খুব গভীরভাবে বুঝতে হবে এবং তারা আনসারটা কেন করেছে সেইটা বুঝতে হবে, বোঝার পর নিজে থেকে আনসারটা লিখতে হবে। আর নিজে থেকে আনসারটা লিখতে হবে এবং এইভাবে আমি যখন কয়েকটা নিয়ে কথা বলবো তোমারটা মিলিয়ে দেখতে হবে তোমার ব্যাপারটা। যেমন আমি আজকে দেখলাম যে আমি মাত্র 4-5 জনের লেখাটা পেয়েছি। এখন যদি কেউ না লেখে তাহলে তার অবস্থান কি প্রকাশ করা সম্ভব বলো? দেখো এখানে দিয়েছে স্যার, মাত্র 5 জন আনসার, এখানে তোমরা 32 জন আছো ক্লাসে, কিন্তু আনসার দিয়েছো মাত্র কয়জন জমা? দেখো হুমায়রা দিয়েছে, তারপর হচ্ছে এই যে নুরুল আফসার নামে হচ্ছে কে জানা হচ্ছে ও দিয়েছে, দীপা দেব দিয়েছে, সুমাই রহমান দিয়েছে, আর হয়তো বা এদিকে এই যে রহমান আর সাদিকা সুলতানা, তাই না? হুম। স্যার আসলে কম মানুষ বুঝতে হবে। পারতেছিলাম না যে কিভাবে লিখবো, এই জন্য মানে ভুলভাল লিখে দেই নাই আপনাকে। তাহলে আপনাকে কেন আমি পড়তে দিয়েছি বাসায় বলো? তুমি পড়নি বলে। আমি একটা দিন মানে 2 দিন সময় পেয়েছো মাঝখানে, কিন্তু বৃহস্পতিবারের পরে শুক্রবার পেয়েছো, শনিবার পেয়েছো, দিয়েছি মাত্র 2টা প্যাসেজ। তারপরে যদি তুমি না পড়ো তাহলে তুমি বুঝবা কেমন করে? আমি তো আবার 4-5 করেছি স্যার, কিন্তু আপনি যে এক্সট্রা যে দিছিলেন না একটা কোশ্চেন ওই বোর্ড কোশ্চেন থেকে, সেটা করতে পারি নাই। না, ওটা নিয়ে তো আমার কোনো কথা নাই। কথা হচ্ছে এখন যেটা নিয়ে বলছি সেটা তুমি বুঝেছো কিনা। আমার প্রথম ইনস্ট্রাকশনটা কি বলো? আমার আমার এই শীটের প্রথম ইনস্ট্রাকশনটা কি? তাহলে তুমি আগে এটা শেষ করবা। প্যাসেজ। হ্যাঁ এটা শেষ করবা, জি। তারপরে তো এটাই আসবা। তুমি এটাও বোঝোনি এটাও বোঝোনি কিছুই বোঝোনি, তাড়াহুড়ো করতে গিয়ে সব করতে গিয়ে তুমি মাটি করে ফেলেছো, তাহলে তো হবে না। তাহলে আমি মাত্র 2টা প্যাসেজ দিয়েছি, 2 দিন ধরে যদি 2টা প্যাসেজ একটু গভীরভাবে বোঝার চেষ্টা করতাম এবং এখানে যে আনসারগুলো দেওয়া আছে সেই আনসারগুলো যদি পড়ে বোঝার চেষ্টা করতে তারা কি আনসার করেছে এবং কিভাবে করছে, তাহলে তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাড়তো। তুমি যদি মনে করো যে আমি পড়বো না, যা হবার হবে, তাহলে তো কখনোই এটা ডেভেলপ হবে না। তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই দাঁড়িয়ে থাকবা। তোমাকে তো ডেভেলপ করার চেষ্টা করতে হবে, নিজে থেকে লিখতে হবে। হ্যাঁ, কারণ এখানে পুরো রিডিং স্কিলসটাই একটা প্রবলেম। কিন্তু ইজি, ব্যাপারটা কিন্তু ইজি, যেহেতু আমাকে মুখস্থ করতে হয় না। তাহলে এখানে একটা নিজেকে ডেভেলপ করার সুযোগ আছে, যেগুলো অন্য জায়গায় নেই, কারণ ওগুলো মুখস্থ করে তুমি পার করতে পারো। হ্যাঁ, আচ্ছা তো যাও স্যার আমি। পুরা এটা টেকনিকটা কি এরকম যে পুরা প্যাসেজটা পড়ে তারপর কোশ্চেনের হচ্ছে অর্থ করে তারপরে মানে যেটা অ্যান্সার করছে সেগুলো দেখে এরকম করলে কি সহজভাবে করতে পারবো? সেটা তো জাস্ট তোমাকে প্র্যাকটিস করতে বলছি আমি, তাই না? প্র্যাকটিস। সেটাই হ্যাঁ। সেটাই বলছিলাম হ্যাঁ তুমি স্যার। আগে, আমি যে তো গত ক্লাসে বলেছি যে তোমার কাজ কি হবে, এই কথাই বলেছিলাম আমি। ভিডিওটা জি মনে জি ঠিক মতো স্যার। খেয়াল করনি যে আগে তুমি কোশ্চেন গুলো পড়বা, মানে কোশ্চেন আনসার না, আগে কি বলেছি, জি, কোশ্চেনটা পড়বা, কোশ্চেন তারপরে বলছিলেন। প্যাসেজটা পড়বা, প্যাসেজটা পড়তে পড়তে কোশ্চেনের আনসার কোথায় আছে সেখানে তুমি দাগাবা, তারপরে জি তুমি ওখানে যে উত্তরটা আছে সেই উত্তরটা পড়ো, পড়ার পর তুমি এখানকার প্যাসেজের সাথে মিলিয়ে দেখো তারা উত্তরটা কিভাবে লিখেছে। এইটা বলেছি কিন্তু আমি বলি নাই কত ক্লাসে? জি স্যার বলেছিলেন। তাহলে তো সেটা মনে অধিকাংশ করনি, এই প্র্যাকটিসটাই তোমরা করনি, তাহলে কেমন করে হবে? আমি তোমাদের করাই নিলাম প্র্যাকটিসটা, তারপরে তোমরা এই কাজটা বাড়িতে করনি, তাহলে আমি এখন কি করবো বলো? কি কি মানে শেখাবো? এর কোনো শর্টকাট টেকনিক আছে যেটা বললে তুমি পেয়ে যাবা? তুমি প্যাসেজ বুঝো না, এখন বলছো স্যার শর্টকাট কোনো টেকনিক আছে? আমি কি বলতে পারবো কোনো টেকনিক? তোমরা যদি বলো আমাকে বলতে পারো যে স্যার এসএসসি শিখছিলাম, ভিতর থেকে যা যা আছে একটু কপি টপি করে 2-1 সেন্টেন্স তুলে দিলে উত্তর হয়ে যায়। এটা এসএসসি এইচএসসি তে সম্ভব, অনার্স লেভেলে না। এটা মাথায় রেখো, একদম পায়ে যাবে, ফেল করে যাবা পুরো। ব্যাপারটা এরকম ঘটে যায় কিন্তু। দেখবা যে রেজাল্ট খারাপের, যদি কম্পারেটিভ খারাপ রেজাল্ট বলা হয়, রিডিং স্কিলসে বেশি খারাপ করে। কারণ ওই যে কপি করে, যেমন তোমরা অনেকে করছো, কপি করে উত্তর দিয়ে দিয়েছো, কিন্তু কিন্তু স্যার পরে বুঝেছে এর ভিতরে কোনো উত্তর নাই, ঠিক মতো আসেনি। হ্যাঁ। আচ্ছা তাহলে যাই হোক, তোমরা বুঝতে পেরেছো যে আমাদের উত্তরটা কেমন হওয়া উচিত ছিল। তাহলে আমি আবার ঘুরে ওই সুমাইয়া রহমানেরটা পড়ছি, তোমরা আবার একটু খেয়াল করো, ওখানে একটু ঘাটতি আছে। একদম একদম ক্লিয়ার বা একদম সব হয়েছে তা নয়, কিন্তু কম্পারেটিভলি যদি আমি ভাবি এখন মার্কিংয়ে যাই, তাহলে মার্কিংটাকে বেশি পাবে, তাই না? যেহেতু খাতা সারা যখন দেখে তখন কম্পারেটিভ স্টাডি হয়ে যায়, কিন্তু যে আগেরটা কেমন দেখলাম, কত মার্ক দিয়েছি, তাহলে এখনকারটা কত দেবো। হ্যাঁ, এরকম ব্যাপারও কিন্তু এসে যায়। তোমরাও দেখবা যে স্টুডেন্টদের মধ্যে যদি তোমাদের ভিতরে কোনো টিউশনির ভাব থাকে বা টিউশনি করো, 2-4 জনকে পড়ালে তোমরাও কিন্তু একই কাজ করবা। হ্যাঁ, আবারও আমি পড়ছি, একটু খেয়াল করো। দেয়ার আর 3 টাইপস অফ লনলিনেস। ফার্স্ট ওয়ান ইজ, আচ্ছা, ফার্স্ট ওয়ান ইনভলভস people who lack social skills and struggle to connect with others. When these individuals marry, they often feel even lonelier because neither partner fulfill the other's high expectation. বই থেকে সরাসরি কপি করা হয়নি, কিন্তু তথ্যটা ক্লিয়ারলি এসেছে কিনা বলো এক্সাম্পল সহ।
এসেছে না? জি স্যার। হ্যাঁ, একদম একদম ক্লিয়ার মনে হচ্ছে। এবার বলা হচ্ছে দ্য সেকেন্ড টাইপ অ্যাফেক্টস পিপল হু আর আউটগোয়িং অ্যান্ড সোশ্যাল। যারা আউটগোয়িং এবং সোশ্যাল, যে পার্সোনালিটি আছে বলেছে, গুড পার্সোনালিটি, ব্রাইট পার্সোনালিটি ইত্যাদি আছে, despite their social skills they end up feeling lonely because they cannot truly connect with others on a meaningful way, তাই তো, অন আ মিনিংফুল ওয়ে। বিকজ এইখানে একটু ঘাটতি আছে, এই জায়গায় ঘাটতিটা পূরণ করতে বিকজ, আচ্ছা আচ্ছা, তো আশা করি সবাই শুনতে পাচ্ছ। তাহলে এখানে যেটা বলা হয়েছে সেটা কি দেখো, এই জায়গায় একটু ঘাটতি আছে যে বিকজ দে ক্যান নট ট্রুলি কানেক্ট উইথ আদার্স অন আ মিনিংফুল ওয়ে দিয়ে এইখানে একটা কেন তারা মিনিংফুল ওয়েতে কানেক্ট করতে পারে না সেই জায়গাটা একটু দিয়ে দিলে পারে আমার ক্লিয়ারটা হয়ে যেত। তারপরে থার্ড টাইপও বেশ ওকে আছে, আমরা মোটামুটি এভাবে দিতে পারি। হ্যাঁ, দ্য থার্ড টাইপ অকার্স ইন হাইলি অ্যাম্বিশাস ইন্ডিভিজুয়ালস হু প্রায়োরিটাইজ সাকসেস ওভার পার্সোনাল কানেকশনস লিডিং দেম টু রিপিটেড ফেইল্ড রিলেশনশিপ অ্যান্ড লনলিনেস। কারণ তারা নিজস্ব সাকসেসকে গুরুত্ব দেয়, তারা অন্যকে ব্যারিয়ার বলে মনে করে। এই ব্যাপারটা দিলে আরেকটু ভালো হতো যদি এক্সপ্লেনেশনটা একটু ভালো মতো করা যেত। তা উত্তরটা আমি আবার একটু লিখি। আচ্ছা, আরেকজনের একটু উত্তর দেখতে চাচ্ছিলাম। এটা হচ্ছে এমডি কি নামে জানো, কি নামে আর কেউ দিয়েছ? আর কেউ দাওনি? রে তোমরা কই, কার নাম দেখলাম? আমি মোবাইলে দেখলাম, এখানে পাচ্ছি না কেন? স্যার দিয়েছি তো। এমডি মিরাজ, হ্যাঁ মিরাজ এখানে শো করছে না কেন? এমডি স্যার আমি তো দিছি কিন্তু এখানে তো দেখা যায় না। হ্যাঁ সেটাই তো স্যার দেখতেছি। আমিও তো দিছি। তাই জন্য তো বলি যে ব্যাপারটা কি ঘটতেছে। হ্যাঁ, এখানে শো করে না কেন? আচ্ছা, আমি রিফ্রেশ করে নিয়ে একটু দেখি। আর এগুলো কোথায় জমা দিব? ইনবক্সে মানে মেসেঞ্জার ইনবক্সে। হ্যাঁ, এখানে তো আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ না? এই যে আমি এখান থেকে পরে দেখতেছি। হ্যাঁ বলো। স্যার আমি তো পরে জন্য দিচ্ছি এই হোমওয়ার্ক যেটা দিয়েছিলেন এটা কোথায় জমা দিব? ইনবক্সে দিবা, মানে মেসেঞ্জার ইনবক্সে, যেখানে তোমার সাথে আমার কথা হয় সেখানে। হ্যাঁ, দেখো এখনো শো করছে না। এই যে এবার তাহলে মিরাজেরটা পরে আমি একটু শেষ করছি। হ্যাঁ একটু দেখো, তারপরে ইস, ঝামেলা। এমডি মিরাজ কি আছে? মোহাম্মদ মিরাজ, আচ্ছা দেখি কি লিখেছে, আমরা একটু দেখি। এই there are three types of loneliness mentioned in the passage. একটু মিউট রাখো। loneliness of the person who must be best, একটু মিউট রাখো। whatever it is he does, আচ্ছা আনমিউট করা। মিরাজ একটু মিউট রাখো। হ্যাঁ, তা নাহলে কথা রিপিট হচ্ছে। ওকে, তো দেখো তোমরা ওই একই রকম ভাবে লিখছো, লনলিনেস অফ দ্য পারসন হু মাস্ট বি বেস্ট ইন হোয়াট এভার ইট ইজ হি ডাজ। এটা কি হবে বলে এরকম কথা আনলে হবে না? দে মে গেট মেটস বাট দেয়ার ম্যারিজ ডু নট লাস্ট। হ্যাঁ, তারা মেট পায় কিন্তু তাদের ম্যারিজ, তাহলে আসলে কেন তাদের মেট পায় কিন্তু ম্যারিজ দীর্ঘদিন হয় না, দীর্ঘস্থায়ী হয় না? এখানে তো ম্যারিজ দীর্ঘস্থায়ী হয় না, এটা কি ফার্স্ট টাইপে বলা আছে কোনোভাবে? বলো তো। এটা থার্ড টাইপ। এটা থার্ড টাইপ, এখানে উত্তরটা আসলো কেমন করে? দেখছো, এদিক ওদিক বসালে পারেই ধরা পড়ে যাবা, কোনো কাহিনী নাই এখানে। তারপরে লনলিনেস ইজ ফাউন্ড ইন পিপল হু আর ভেরি অপোজিট অফ দোজ ইন দ্য ফার্স্ট গ্রুপ, এই কথা আনারই দরকার নাই।
দে হ্যাভ ব্রাইট অ্যান্ড ওয়েল ডেভেলপড সোশ্যাল স্কিলস অ্যান্ড পার্সোনালিটিস। তাহলে কি হলো? তারপরে কিছুই বলনি। তারপর হচ্ছে লরিনেস অফ দ্য ইন্ডিভিজুয়ালস হু সিম্পলি হ্যাজ নট লার্ন হাউ টু গেট অ্যালং উইথ পিপল। হ্যাঁ, তারা এখনো শেখেনি। এদিকে থার্ড টাইপে হবে? এটা তো ফার্স্ট টাইপের কথা, তুমি থার্ড টাইপে বলছো কেন? মিরাজ কি আছো লাইনে? জি স্যার, আমি আগে প্রচেষ্টা করে নিয়েছি স্যার, এই জন্য তাড়াহুড়ো করে পড়ে যে বুঝছি এই লিখতে আর কি। হ্যাঁ, দেখছো পারছো যে তুমি লিখে আসবা আর স্যারকে দায়ী করবা পরে এসে। দে ডু নট, দেখো দে ডু নট টু হাউ টু গেট অ্যালং উইথ, কিছু হলো না এখানে, তোমার মিলেইনি। তোমার আনসারে কিন্তু পুরো, মিউট করো ভাই, মিউট করো ভাই, মিউট করো। তোমার আনসারটা মোটেও হয়নি। হ্যাঁ, জিরো দিবে কিনা আমি জানি না স্যারে। হ্যাঁ, আরো ভালো করতে হবে, পড়তে হবে। আমি পড়া দিয়েছি, তোমরা কেন এখন বলতেছো যে আমি পড়া জানতাম না? আমার পড়াতে এখন ভালো লাগছে না। হ্যাঁ, আজ 3 দিন সময় তোমরা নষ্ট করেছো, তাহলে টোটাল 3 দিন সময় নষ্ট করেছো এই দুটো প্যাসেজের উপরে। আর অন্য পড়া পড়ছো কিনা আমি ঠিক বুঝতে পারছি না তাহলে। হ্যাঁ, আমি তোমাদের কি করে বিশ্বাস করবো যে এই পড়াটা পড়ে তোমরা কোশ্চেন আনসারগুলো পড়তেছো? হায় হায় রে, এখন সবাই বলতো স্যার আমি পড়ে বুঝি নাই, প্যাসেজটা নতুন ইত্যাদি ইত্যাদি, অথচ আমি 2 দিন আগে দিয়েছি। এটা কথা হলো? হ্যাঁ, আচ্ছা যাও, আমি এবার আনসারটা লিখতেছি, তোমরা একটু দেখো। হ্যাঁ, তোমরা একটু দেখো, আমি আনসারটা আবার লিখি। আমি একটু বইটা নিয়ে নিই, না তো বারবার স্ক্রিন চেঞ্জ করতে হবে। তোমাদের পড়াশোনা নিয়ে আমি খুব একটা সন্তুষ্ট না। তোমরা পড়া দিলে পড়তেছো না, ক্লাসে আসতেছো না রেগুলারলি, পড়াতে এমনি ভালো লাগছে না। আমি সরাসরি পড়ানো বাদ দিয়েছি, এবার এই অনলাইনে পড়ানো বাদ দিব ভাবছি। মানে আমি ভেবেছিলাম যে ভালো স্টুডেন্টগুলো একটু রেগুলার হবে, অ্যাক্টিভ হবে, তা না, সব একই তোমরা। ওকে, বলছে ইন দ্য প্যাসেজ, আমার লেখাটা কি দেখা যাচ্ছে এখানে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি এটা লিখলাম ইন দ্য প্যাসেজ, একটু নিজস্বতা নিয়ে আসতে হবে, ঠিক আছে? ইন দ্য প্যাসেজ, প্যাসেজটা পরে ছিল, আমি আগে দিলাম। ইন দ্য প্যাসেজ দেয়ার আর 3 টাইপস অফ লনলিনেস মেনশন বাই দ্য অথর। তাহলে অথরের দ্বারা মেনশন করা 3 ধরনের টাইপস রয়েছে। দ্য ফার্স্ট টাইপ অফ loneliness is of the individuals who, এখানে কি আছে, প্রেজেন্ট টেন্স না কি দেখি তো, who has not learned, তাই তো? who have not learned the way of connecting with others, তাই তো? তারা শেখেনি। দে হ্যাভ নট লার্নড হবে, দে, এটা এই জাতীয় লোককে কি বলে বলো তো? এটা ভাষা আছে, এদেরকে কি বলা? এক্সট্রোভার্ট, ইন্ট্রোভার্ট, এরকম নাম শুনেছো কখনো? হ্যাঁ, আর এরা হচ্ছে ইন্ট্রোভার্ট টাইপের পিপল, তাই তো? দে আর আচ্ছা, they are introvert and cannot create a good relationship even with their spouse. স্পাউস মানে এখন ছেলে হলে স্ত্রীর কথা বলবে, মেয়ে হলে হাজবেন্ডের কথা বলবে, ঠিক আছে? দেখো এই কথাটা কি বুঝতে পেরেছো? যে তারা মেইনলি কেন পারে না, লনলি কেন? দ্য ফার্স্ট টাইপ লনলিনেস ইজ অফ দ্য ইন্ডিভিজুয়ালস। তাহলে এটা হচ্ছে ওই ইন্ডিভিজুয়ালের লনলিনেস যারা কি করতে, হু হ্যাভ নট লার্ন দ্য ওয়ে অফ কানেক্টিং উইথ আদার্স। তারা শেখেইনি অন্যের সাথে কিভাবে কানেক্ট করতে হয়, তাই তো? আমরা এখানে বলতে পারি যে জেনারেলি, এই যে কানেক্টরগুলো দিলে ভালো হয়, জেনারেলি দে আর ইন্ট্রোভার্ট and cannot create a good relationship even with their spouse. সংক্ষেপ হয়ে গেল। কি কথাটা ক্লিয়ার হয়েছে? তোমরা একটু বলবা যে আমি কথাটা পড়ার পর তুমি বুঝতে পারছো কিনা যে আমি কি বলতে চেয়েছি। প্যাসেজের কথা বাদ দিলাম, এইটা পরে তুমি বুঝতে পারছো যে ফার্স্ট টাইপ অফ ইন্ডিভিজুয়াল কারা, ঠিক আছে? আচ্ছা, এবার সেকেন্ডলি,
the people who are skilled in সোশ্যালাইজেশন, হ্যাঁ, দক্ষতার সামাজিকতায় রক্ষা করতে তাদের উইথ দেয়ার ব্রাইট পার্সোনালিটি, এটুকু দিলাম। তাহলে দ্য পিপল হু আর স্কিল্ড ইন socialization with their bright personalities also fail to make a proper relationship with others, especially who are equal or senior to him, নাকি? না, জুনিয়র। না, যারা সিনিয়র তাদের সাথে রিলেশনশিপ তৈরি করতে পারে না, তাই নাকি? কাদের সাথে করতে পারে না? জুনিয়রদের সাথে সে করতে চায় না। হ্যাঁ, এটা বলা আছে, যারা জুনিয়র না ভাবলে সে রিলেশনশিপ গঠন করে না। ব্যাপারটা ক্লিয়ার করতে হবে কিন্তু। ওই জায়গায় তুমি বুঝেছো কিনা, এটা হলো কিন্তু টেকনিক, তুমি প্যাসেজটা বাছাই করার টেকনিক কিন্তু এই জায়গায় একটু খেয়াল করো। কজ এটা হচ্ছে অ্যাটেনশন চাই অন্যদের কাছ থেকে, সিনিয়রদের কাছ থেকে অ্যাটেনশনটা সহজে পাবে না, জুনিয়রদের কাছ থেকে খুব সহজেই পাবে। সহজে পাওয়া যায়। হ্যাঁ, হচ্ছে কি দিস টাইপ অফ পারসন ফাইন্ডস ইট ডিফিকাল্ট টু বি ইন্টিমেট উইথ এনিওয়ান whom he does not feel to be his inferior, যাদেরকে তার কাছে ইনফেরিয়র মনে না হয়, ঠিক আছে তো, তাদের সাথে তার ইন্টিমেট রিলেশনশিপ গঠন করা কঠিন হয়ে যায়। হ্যাঁ, তার মানে কি সে তার ইকুয়াল, কারণ এখানে সে কথা বলা আছে ইকুয়ালিটি, তাই না? হ্যাঁ, এই কথাটা বলা আছে ইকুয়ালস, বা হচ্ছে যারা সিনিয়র তাদের সাথে সে মেনটেন করতে পারে না। হ্যাঁ, তাই বলছি কি, দেখো, সেকেন্ডলি দ্য পিপল হু আর স্কিল্ড ইন সোশ্যালাইজেশন with their bright personality also fail to make a proper relationship with others, especially who are equal or senior to him. হ্যাঁ, বুঝতে পারছো? এটা একটা বিষয়। So he feels lonely, lonely হয়ে গেছে, lonely, আচ্ছা, so he feels lonely, এটা একটা দিয়ে দিলাম, একবার এটাকে আমরা ক্লিয়ার করলাম। তারপরে আমরা থার্ড টাইপে আসছি। থার্ড টাইপ অফ loneliness involves with people who think himself, আচ্ছা, who prioritize their কি বলবো এখানে, কি বলছে, গোল না কি যেন বলছে এখানে, কোনটাকে গুরুত্ব দেয়? prioritize their সাকসেস, তাই না? হ্যাঁ, prioritize their success, and সবাইকে সে তার সাকসেসের ওয়েতে ব্যারিয়ার মনে করে, নাকি? থার্ড টাইপ অফ loneliness involves with people who prioritize their, সবাইকে তো না মনে হয়, হ্যাঁ, সাকসেস। দ্য থার্ড টাইপ অফ লনলিনেস, না, সবাইকে বলা হচ্ছে, মানে কি, যে দেখো এই জায়গায় বলছে যে অলমোস্ট এভরিওয়ান, বলছে না, সাসপেক্টিং দ্যাট অলমোস্ট এভরিওয়ান ইভেন দেয়ার স্পাউস, তাহলে তার স্পাউসরাও বাদ গেল না, মানে আমরা ধরে নেব 99% পিপল, এরকম আর কি বিষয়। হ্যাঁ, উইল স্ট্যান্ড ইন দ্য ওয়ে অফ দেয়ার হেডলং রাশ টুয়ার্ডস সাকসেস। হেডলং মানে তারা খুব চেষ্টা করছে সফল হওয়ার, তার ওয়েতে তারা সফলতার পিছনে বাধা হয়ে দাঁড়াবে, এই ব্যাপারটা বলছে, ঠিক আছে তো? তাহলে থার্ড টাইপ অফ লনলিনেস ইনভলভস উইথ পিপল হু প্রায়োরিটাইজ দেয়ার সাকসেস ওভার রিলেশনশিপ and suspect others to be the barriers on their way of success, ঠিক আছে তো? তাহলে এক কথাতে কিন্তু আমি পুরো কথাটা বলার চেষ্টা করেছি। আমি কিন্তু প্রথম যে ক্লাসগুলো নিয়েছিলাম সেন্টেন্স স্ট্রাকচারের ব্যাপারে, এটা খেয়াল করবা। The third type of loneliness involves with people who prioritize their success over relationship and suspect others to be the barrier on their way of success. Thus, ultimately,
আলটিমেটলি ফিলস লনলি, এটাই দাও, আর দরকার নেই। এই যে ব্যাপারটা এবার একটু খেয়াল করো, দেখো আমি কিন্তু বেশি লিখি নাই, আমি কি বেশি লিখছি খুব একটা? বলো। এটা হচ্ছে প্রথম টাইপ, এটা হচ্ছে সেকেন্ড টাইপ। দেখো ওখানে কিন্তু অনেক কথা বলা হয়েছে, আমি কি সেগুলো নিয়ে এসেছি নাকি মূল কথাটা নিয়ে আসলাম শুধু? এটা হলো আমাদের থার্ড টাইপ, এটা হলো আমাদের ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। আচ্ছা, এখন তোমরা একটু পড়ে নাও, পড়ে দেখো, যদি আমার পড়াটা তোমাদের পড়তে কোনো সমস্যা হয় তোমরা আমাকে বলবা। আবার ভয় পাও না যে স্যার আবার যদি কি মাইন্ড করে বসে, স্যারের ভুল ধরা, হ্যাঁ, এরকম কোনোভাবে দরকার নেই। তুমি স্টুডেন্ট, তুমি শিখতে আছো, তোমার মনের বিরুদ্ধে যেতে পারে এমন কোনো কথা হলেই তুমি আমাকে বলবা, ঠিক আছে? আচ্ছা, আমি 2 মিনিট টাইম দিলাম, তোমরা সবাই পড়ো, পরে আমাকে বলো যে তোমরা আমার এই লেখাটাকে মার্ক দিবা কত। হ্যাঁ, এটা এখন বলার অপেক্ষা রাখে না, বা বললেও আসলে বিষয়টা কেমন রাখে, কিন্তু তোমাদের ইয়াটা বলছি, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে বলতে যাচ্ছি। ওকে, সরি এখানে একটা কানেকশন বাদ গেছে। আচ্ছা, পড়েছো সবাই? জি স্যার। জি স্যার। তো কোনো কমেন্ট থাকলে বলো। স্যার হ্যাঁ বলো। এখানে যে প্রথমটাতে যে লেখছেন না, দে আর ইন্ট্রোভার্ট এন্ড হ্যাঁ। ক্যানট ক্রিয়েট এ গুড রিলেশনশিপ ইভেন উইথ দ্যার স্পাউস, কিন্তু স্যার এখানে বইতে যে প্রথম যে অংশটা মানে ফার্স্ট টাইপে ওখানে লেখছে যে দে ফাইন্ড হ্যাপিনেস টুগেদার ইজ অ্যাবাউট অন এ ফার উইথ সিন্ড্রেলা when it comes to religion। এটা কি হলো স্যার ওটা তাহলে? থেকে না আসলে, ওটা তো একটা এক্সাম্পল, ওটা একটা কাহিনী, একটা প্লে বা নাটকের কথা বলা হয়েছে, তো একটা নাটকের কথা বলা হয়েছে, ঠিক আছে? তো ওটা নাটক দিয়ে ওটাকে এক্সপ্লেন করা হয়েছে তার বিপরীত অপশনের সাথে। তোমার এইখানে দেখো, এই জায়গায় মূল কথা হলো এই জায়গায় অতদূর যাওয়ার দরকারই নেই। নাইদার রিয়েলাইজেস দ্যাট দ্য আদার ইজ প্যারালাইজড বাই দ্য সেম লিমিটেশন অ্যাজ হি ইজ। হ্যাঁ, প্যারালাইজড মানে কি বলো? এবং অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে? অ্যাজ এ রেজাল্ট বোথ অফ দেম, হ্যাঁ, অ্যাজ এ রেজাল্ট বোথ অফ দেম উইন্ড আপ লনলিয়ার দ্যান এভার। আগে তো লনলি ছিল, বিয়ে করার পর আরো লনলি হয়ে যাচ্ছে, তাহলে কি হ্যাপিনেস পাচ্ছে নাকি? বলো, এই কথা কি আসবে? উদাহরণটাকে সাপোর্ট করবে? বলছে কখন এটা পারবে? হোয়েন ইট কামস টু রিয়েলিজম, যখন তারা বুঝতে শিখবে, তারা তখন বুঝবে, তখন হয়তো পারতে পারে। কিন্তু তারপরে যদি একজন আরেকজনকে না বুঝে, তাই না? কারণ কি, নাইদার রিয়েলাইজেস, তারা রিয়েলাইজ করে না। যতক্ষণ না তারা রিয়েলাইজ করতেছে যে না আমার মতো ও, অথবা আমাদের দুইজনকে দায়িত্ব নিতে হবে যে আমরা কি করব, একজন আরেকজনের সাথে কথা বলবো, তাই তো? মোটামুটি যেটা সম্পর্ক ভালোর জন্য হতে পারে। কি তুমি বুঝতে পারছো কথাটা? জি স্যার বুঝছি। তাহলে স্যার যে ফার্স্ট টাইপ এবং সেকেন্ড টাইপ যে বলছে যে অপোজিট একটা আরেকটা থেকে, তাহলে অপোজিটটা হলো কোন জায়গায়? দুজনেই তো রিলেশনশিপটাকে মানে ওই গুড ক্ষেত্রে অপোজিট রিলেশনশিপ বলা হয়নি, না না না, চেক করতে ওটা পারলো তুমি না। তো বোঝোইনি। ওটা কেন? এরা হচ্ছে সোশ্যালাইজ না, এরা হচ্ছে ইন্ট্রোভার্ট। আর সেকেন্ড টাইপে হচ্ছে কি,
এক্সট্রাভার্ট, সোশ্যালাইজ হ্যাঁ সোশ্যালাইজ, সোশ্যালাইজ বাট হ্যাঁ এরা হচ্ছে সিনিয়রদের সোশ্যালাইজ না, সাথে ইয়ে আর করতে এটা পারে হচ্ছে না। সোশ্যাল, এই দিক থেকে তারা অপোজিট, কিন্তু দুইজন অপোজিট বুঝছি হলেও স্যার, তাদের ফলাফল একই, যে তারা লনলি ফিল করে। ঠিক আছে, বুঝছি স্যার। হ্যাঁ এখানে দেখো একটা বলছে কি ইন্ট্রোভার্ট, আর এখানে আবার বলছে কি এরা আবার স্কিলড ইন সোশ্যালাইজেশন, মানে তারা ইন্ট্রোভার্ট না, তারা সোশ্যালাইজেশনে দক্ষ উইথ দিয়ার ব্রাইট পার্সোনালিটি, তাদের মানে চরিত্রের দ্বারা, কিন্তু তারাও একটা গুড রিলেশনশিপ করতে ব্যর্থ হয়। কারণ কি? কারণ তারা যারা ইকুয়াল বা সিনিয়র তাদের সাথে তারা ভালো রিলেশনশিপ করতে পারে না। অতএব তার ইকুয়াল বা সিনিয়র সাথে যদি সে না করে তাহলে কি আসলে এখানে একটা, তিনটা আলাদা রকমের, তিনটার হ্যাঁ সাথে সেভাবে কোনো মিল নাই। মিল নাই, কিন্তু আলটিমেটলি তারা লনলি ফিল করে। লনলিনেসের হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কিন্তু রেজাল্ট, তাই না? এটা হচ্ছে রেজাল্ট, কিন্তু পার্সোনালিটি এদের আলাদা আলাদা, তিনজনের পার্সোনালিটি তিন জি ধরনের। স্যার, বুঝছি স্যার। হ্যাঁ আচ্ছা যে সবাই কোনো না কোনো ভাবে কি করে, আলটিমেটলি লনলি ফিল করে। যদি লনলিনেস ফিল হ্যাঁ করে, বাট কোনোটার সাথে কোনোটার মিল নাই, মানে হ্যাঁ লনলিনেসের যে একটা মানে বৈশিষ্ট্য, কারোর সাথে কোনো মিল নাই। হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ আচ্ছা, তাহলে এইভাবে প্যাসেজটা যদি বোঝো তাহলে হয়তো উদাহরণ দিয়ে হয়তো অনেক কিছু বলা আছে, কিন্তু আমার মেইন জায়গাটা কোনটা সেটা আমাকে বুঝতে হবে। ঠিক আছে, এক্সাম্পল বাদ দিয়ে মেইন কথা দেখো, এত বড় কথা থার্ড কাইন্ডে, কিন্তু এই যে সাসপেক্ট করা, এ করা, সে করা, অত দরকার নাই, গ্ল্যামারাস ইত্যাদি ইত্যাদি, আমার এক আসলে কথা বলা হয়েছে। হুম প্যাসেজ পড়ে যত না মানে বুঝতে পারতেছি ঠিক আছে, কিন্তু লেখার সময় আমাদের আসলে রাইটিং স্কিলটা খারাপ, এই জন্য লিখতে পারতেছি না, মানে ওই যে রাইটিং স্কিলস কানেক্টর। খারাপ হলে পরে কি কি হবে, রাইটিং স্কিল তোমার গ্রামারে খারাপ হবে, তুমি গ্রামারে খারাপ করো, সেন্টেন্স স্ট্রাকচারে ভুল করো, কিন্তু তথ্যটা তো ঠিক আসবে, তাই না? আমার কথা হলো ইনফরমেশন তো তুমি ঠিক দিবা, যে এই জায়গায় এই কথাটা আসছে, আমি গ্রামারের কথা বাদ দিলাম, লিখতে লিখতে গ্রামার ট্রামার সব ঠিক হয়ে যাবে, কিন্তু অন্তত প্যাসেজটা পড়ে তোমার ক্লিয়ার তো হতে হবে যে আমি কোন তথ্যটা আসলে দিব এই জায়গায়। হুম, দেখো আমরা একটা প্রশ্ন নিয়ে কিন্তু কথা বললাম, কিন্তু আমার কাজ হলো বিষয়টাকে আরো বুঝিয়ে দেওয়া, যে নেক্সট টাইমে তুমি কিভাবে এটাকে লিখবা, মনে থাকবে। হুম আচ্ছা, তো যাই হোক, যেহেতু তোমরা প্যাসেজটা পড়োনি, মনে হচ্ছে অধিকাংশই পড়োনি, এবং প্যাসেজটা কয়েকবার অন্তত পড়া উচিত, কারণ এখন থেকে তুমি যদি রিডিং স্কিলসটাকে ডেভেলপ না করো, তুমি পরীক্ষার হলে এত টাইম ধরে ধরে তোমাকে পড়ার টাইম পাবে না, তাই না? তখন তো তুমি এতটা সময় ব্যয় করতে পারবে না। অতএব এখন থেকেই তোমাকে ফার্স্ট রিডিং এর একটা অভ্যাস করতে হবে, এবং আন্ডারস্ট্যান্ডিং লেভেল ঠিক রেখে, তুমি দ্রুত পড়ে গেলা কিন্তু কিছুই বুঝলা না, ও পড়া দিয়ে কোনো লাভ নাই। অতএব প্রথমে ধীরে সুস্থে স্টার্ট করো এবং আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাও। আর একটা সমস্যা তোমাদের বড়, যে আমার বোঝানো শেষ হয়ে যাওয়ার পর তোমরা চুপ হয়ে যাও, তোমরা যেটাকে কন্টিনিউ করবা, নিজেরটাকে নিজে যে বুঝে নিবা, সেই জায়গাটা তোমাদের নেই। আমারও পড়ানো শেষ, তোমরা ওটাকে বাদ দিয়ে রেখে দিচ্ছ, হ্যাঁ, আর মোবাইল নিয়ে বসে যাচ্ছ, হ্যাঁ, মোবাইলে সবসময় সময় নষ্ট করতেছ। এটা করো না প্লিজ, জীবনে ধরা খেয়ে যাবে আর কি। হয়তো সফল হওয়ার সুযোগ তোমার ছিল, তুমি পড়াশোনা করনি বা হার্ডওয়ার্ক করনি, তাই তুমি পারোনি, পরে আলটিমেটলি তুমি ভাগ্যকে দোষারোপ করে তুমি একটা মানে আরাম বোধ করার চেষ্টা করতেছো, কিন্তু তুমি আসলে সাকসেস হওনি, এটাই তোমাকে শেষে ফিল করতে হবে। অতএব সময় আছে, পরিশ্রম করো, ভালো কিছু করতে পারবা। তো ঠিক আছে, আমি তাহলে তোমাদেরকে 5 নম্বর প্যাসেজটা দিলাম, এটা তো আমি পড়াই দিলাম, আমি ক্লিয়ার করে দিলাম। এখন আশা করি প্যাসেজটাও ক্লিয়ার হয়েছে তোমাদের এখন, তাই না? আগের থেকে, তাই না? আমি যেহেতু এই প্রশ্ন উত্তর করতে গিয়ে কিন্তু তোমাদের ক্লিয়ার হয়েছে বলে আমি মনে করছি। এখন 5 নম্বর প্যাসেজটা আমি চেঞ্জ করলাম না, কিন্তু আমি বলছি অল্প পড়া দিচ্ছি, কিন্তু সেটাকে সময় দাও বেশি। অল্প পড়া দিচ্ছি মানে তুমি ছট করে পড়ে বললা আর বেশি পড়া দেয়নি স্যারে, ও পড়া হয়ে গেছে, এরকম না। স্যার, যদি হ্যাঁ, গ্রামাটিক্যাল রুলসগুলো ঠিক মতো না লিখতে পারি তাহলে কি, মানে আমি আমি চেষ্টা করব, কিন্তু গ্রামাটিক্যাল রুলস ভুল গেলে কি কোনো সমস্যা ভুল হবে? তো মানে অবশ্যই আপাতত সমস্যা আছে, আপনাকে অবশ্যই সমস্যা আছে, কারণ একজন ভালো লিখলো গ্রামাটিক্যাল রুলস ঠিক করে, আর তুমি গ্রামাটিক্যাল ঠিক না করে লিখলা, কিন্তু তথ্য একই দিয়েছো, নাম্বার কি এক হবে? বলো। নাম্বার না স্যার, মানে তাহলে আমি আমি যে একটু আগে বললাম না যে হচ্ছে মানে সাজায় লিখতে পারতেছি না, হয়তো বা বুঝতে পারতেছি, এখন তুমি সেক্ষেত্রে এখন বলো, বলতেছি। হ্যাঁ এখন তুমি সাজায় লিখতে পারছো না, কিন্তু তোমাকে আরো 8 মাস টাইম দেওয়া হয়েছে, তারপরে গিয়ে যদি বলো স্যার আমি সাজায় লিখতে পারি না, এটা কি তোমার কি ধরবে কেউ? তোমাকে কি ইয়া করবে, সাপোর্ট করবে কেউ? না স্যার, না তাহলে না তোমাকে শিখতে হবে, তুমি পারো না না। ভালো কথা, তোমাকে শিখতে হবে। এখন তুমি শিখতে যাচ্ছ না, স্যার আমি তো পারি না, তাই বলে তুমি এখন চুপ হয়ে আছো। আরে পারো না সেটার জন্য তোমাকে এই 1 বছর টাইম দেওয়া হয়েছে, 12 মাস টাইম দেওয়া হয়েছে, এর ভিতরে তোমাকে সাজায় লিখতে হবে, এই জন্য তোমাকে দক্ষ করতে হবে। এখন তুমি কিছু কাজ না করে বললে স্যার আমি তো ওইটা না, আমি পড়ে বুঝতেছি কিন্তু লিখতে পারতেছি না, এটা তোমার ব্যর্থতা। অতএব নাম্বার অটোমেটিক তুমি কম পাবে, এটা স্বাভাবিক। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, যেখানে খারাপ আছে সেখানেই, মানে ভুল তো ভুল, এটাকে তোমাকে বুঝতে হবে যে ভুলের কোনো মাপ নাই, এটাকে বুঝেই তোমাকে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, বাকিটা এবার স্যারের ব্যাপার, স্যার কি করবে না করবে তার ব্যাপার, কিন্তু তোমার কাছ থেকে তোমাকে তো সঠিক থাকতে হবে যে আমি শেখার জন্য এসেছি, আমাকে এই 6 মাসে বা 8 মাসের মধ্যে ঠিক করতে হবে। আর আমি তো এই গ্রামার নিয়ে তো কিছু কথা বলেছি,
তাই না? আমি তো সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কথা বলেছি, ক্লজ নিয়ে কথা বলেছি, ফ্রেজ নিয়ে কথা বলেছি, তা সেগুলো তো তোমরা প্র্যাকটিসই করতেছো না। হয়তো আমিও শেষ করেছি, তোমরাও শেষ করেছো। এই যে প্রবলেম, এই প্রবলেমগুলো আমি কেমন করে শোধরাবো বলো? আমি তো তোমাকে শেখাচ্ছি, আমি একবার শেখাবো, তুমি 10 বার প্র্যাকটিস করবা, দিয়ে নিজেকে তৈরি করে নিবা। কিন্তু আমি আর শেখানো শেষ, তোমারও পড়াও শেষ, জাস্ট তুমি ভুলে যাচ্ছ, এছাড়া আর কিছুই হচ্ছে না। আচ্ছা, তো ঠিক আছে, আমি 5ম নম্বর প্যাসেজটা দিলাম, আমি বেশি চাপ দিচ্ছি না, কিন্তু ব্যাপারটা হলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। কারণ এই জায়গাতে আমি বারবার বলছি যে ইংলিশ রিডিং স্কিলস অন্যান্য 3টা সাবজেক্টে যত তুমি ভালো করবা, এখানে কিন্তু খারাপ হয়ে যাবে শুধু এই জায়গাটার ব্যাপারে। আমি এখানে তোমাদের সেটা বোঝানোর চেষ্টা করেছি। তাহলে আমি 5 নম্বর মডেলটা দিলাম। 5 নম্বর মডেলের তোমরা করবা কি, প্যাসেজটা আবারও করবা, দিয়ে কোশ্চেনগুলো তোমরা রিডিং দিবা, আনসারগুলো রিডিং দিবা, পরে আবার আনসারগুলো নিজে লেখার চেষ্টা করবা। এবং আগামী দিন আমি এরকম 2টা আনসার তোমাদের আমি লিখতে দিব এখান থেকে, কিন্তু কোনো মুখস্থ আনসার আমি চাই না। আমি যেমন লিখলাম এভাবে তোমাদের ফ্রিলি লেখার চেষ্টা করতে হবে, এবং এই 2 দিন ধরে প্র্যাকটিস করো সেটা, ঠিক আছে? একবার একটা প্র্যাকটিসে উঠে গেলে দেখবা যে ওইটা তোমার কাজে লাগতেছে। আচ্ছা, তো আমাকে আজকে শেষ করতে হচ্ছে। তো একটা কোশ্চেন নিয়ে আমরা এতক্ষণ ধরে কথা বললাম, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছি। হ্যাঁ, আচ্ছা, জান্নাতুল মা বলো, কিছু বলতে চাচ্ছ? আচ্ছা, সুমাইয়া হাত তুলেছিল, যদি কোনো কথা না থাকে তাহলে আবার একটু পরে ফেলো। হ্যাঁ, ওকে, তো ঠিক আছে। আসসালামু আলাইকুম। স্যার ওকে, স্যার 5 নম্বর প্যাসেজটা কি নিয়ে? চেঞ্জ, আমি তো ওই দেখো আমার শিটটা দেওয়া আছে গুগল ক্লাসরুমে, গুগল ক্লাসরুমে যাও, এখান থেকে শিটটা ডাউনলোড করে নাও, করে নিয়ে দেখো 5 নম্বর মডেলটা কি আছে। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা এখানে দেখো এই যে দেওয়া আছে, এখান থেকে পেয়ে যাবে। স্যার কালকে আমাদের এক্সামটা কখন হবে? এই যে আমি বললাম 7টার সময় দিয়ে দিব প্রশ্ন, তোমাদের টাইমে, যে টাইমে পরীক্ষা ক্লাস নেওয়া হয় ঠিক ওই টাইমটাতে আমি তোমাদের ইয়াটা দিব, 7টা থেকে 8:30টার ভিতরে আমি বলে দিব, সমস্যা নেই। স্যার স্যার কোন টপিক নিয়ে এক্সাম হবে? ওখানে দেওয়া আছে, শিটে দেওয়া আছে। তুমি কি ছিলা আগে থেকে না নতুন? স্যার আমি আজকে নতুন। হ্যাঁ, তাহলে তোমার পরীক্ষা দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আর ওই শিটে দেওয়া আছে এখানে, এই যে এখানে লেখা আছে, এটা আমি শেয়ার করে দিব, এই জায়গায় বলা আছে। হ্যাঁ, এই যে এখানে। আচ্ছা, যদি পড়া থাকে দিতে পারো, পরীক্ষার সমস্যা নাই। আচ্ছা, তো ঠিক আছে, সকলকে ধন্যবাদ। ওকে।